সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পরিপাকতন্ত্র এবং শোষণের পার্ট টু ক্লাস করতেছি। ব্যাপারটা বেশ মজাদার। সো ও যেটা বলছিল আলজিব পর্যন্ত পড়াইছি, কিন্তু আমার তো মনে পড়ে যে আমি সাতকুড়ি কথাটা বলতেছিলাম, এবং সাতকুড়ি পড়ানোর পরে আসলে এই অংশটুকু আমি পড়িয়ে ফেলেছিলাম, তাই না। এবং আমি গতকাল এটাও পড়াইছিলাম যে আমাদের জিহ্বার একদম সামনের অংশটাতে মিষ্টতা, আমাদের জিহ্বার সামনের দুই পাশের অংশে কিন্তু লবণাক্ততা, তার পেছনে অম্লতা, সবার পেছনে তিক্ততা। তো এই জিনিসটা মনে রাখার জন্য অনেকে সূত্র ব্যবহার করে। তুমি সূত্রটা চাইলে লিখে রাখতে পারো, মানে যাতে সিরিয়াসলি মনে থাকে। সূত্রটা হচ্ছে অতি মিল অতি মানে সবার সামনে মিষ্টতা, তারপরেই লবণাক্ততা, তারপরেই অম্লতা বা টক, তারপরে তিক্ততা। তো তুমি মিল অতি কথাটা মনে রাখো, তাহলেই কিন্তু তোমার জিহ্বার সামনে থেকে পেছনে প্রত্যেকটা জিনিস তোমার ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে। মিল অতি, ঠিক আছে। তো এখান থেকে আশা করি তুমি প্রশ্ন উত্তর করতে পারবা। এখান থেকে জানতে হবে যে আমাদের যে জিহ্বা, এই সাতকুড়িগুলো নষ্ট হলে কয় দিনের মাঝে রিপেয়ার হয়ে যায়। 5 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু এগুলো আবার প্রতিস্থাপিত হয়, অর্থাৎ প্রতি 5 থেকে 10 দিন পর তোমার জিহ্বার মধ্যে যে টেস্ট বাড গুলা, এগুলো কিন্তু রিপ্লেস হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমাদের যে টেস্ট বাড গুলো আছে, একটু মন দিয়ে খেয়াল করো, এর মধ্যে কিন্তু ঝাল স্বাদ বলে কোন স্বাদ, দেখো, ঝাল জাতীয় খাবারের জন্য কোনো সাতকুড়ি নাই। এবং ঝাল খাবার তাহলে আমরা কিভাবে বুঝতে পারি কোনো সাতকুড়ি নাই? তবে ঝাল জাতীয় খাবারগুলো কি করে, জিহ্বার মধ্যে ইরিটেশন ঘটায়। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন জাতীয় খাবার এর কোনো সাতকুড়ি নাই, বা কোন জাতীয় খাবার জিহ্বার ইরিটেশন ঘটায়, সেটা থেকেই তুমি কিন্তু জিনিসটা উত্তর করতে পারবা। তো কোন কোন জাতীয় খাবার আমাদের আছে, মিলতি মিষ্টতা, লবণাক্ততা, অম্লতা এবং তিক্ততা। আশা করি সবাই উত্তর করতে পারবা। পারা যাবে না? কয় ধরনের সাতকড়ি আছে আমাদের, পারা যাবে তো? পারা যাবে। ওকে, দেখো, খুব একটা কিন্তু পড়ালেখা কিন্তু খুব একটা কঠিন কিছু না, তুমি যদি একবার ঠান্ডা মাথায় পড়ে ফেলে। এগুলো কিন্তু একটু পানির মতো সহজ। আমি যা পড়াচ্ছি আমার কাছে তো মনে হয় না যে এগুলো আহামরি খুব জটিল কিছু। যাই হোক, এখন আমরা কিন্তু মুখ গহ্বর নিয়ে পড়ছি। তো খেয়াল করো, আমি যখন মুখ বিবর বা মুখ গহ্বর উচ্চারণ করতেছি, উচ্চারণটা খেয়াল করো। আমি চাই যে তোমরা এই উচ্চারণটা ঠিক করে উচ্চারণ করো। আচ্ছা, দেখি দুই একজনকে উচ্চারণটা জিজ্ঞাসা করি। আমাকে বলো তো আমি এটা কি লিখছি, এই লেখাটা কি লিখছি, আমাকে বলো তো। শরীফুল কাউসার। জি ভাইয়া, গহ্বর। গহ্বর, আচ্ছা ফাইন। শরীফুল কাউসার হলো গহ্বর। শারিক, শারিক, শারিক কোথায় গেল? শারিক, গহ্বর। আচ্ছা শারিক, তুমি কি আমাদের জুন ব্যাচে অ্যাড হয়েছো? জি ভাই, আছি জুন ব্যাচে। কোন কলেজ তুমি? মাহমুদুল হাসান কলেজ, টাঙ্গাইল। আচ্ছা ঠিক আছে, ফাইন। ওকে শারিক, ওকে। শারিক কি লোমানকে চিনো নাকি? লোমান, জি ভাইয়া। তুমি লোমানকে চিনো? লোমান, না ভাইয়া, নোমানকে চিনি না। নোমান নাম, এটা লোমান তোর এক ব্যাচ সিনিয়র। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাকে জারিন তাসনি বলো তো এটা কি লিখছি? গহ্বর। হ্যাঁ, গহ্বর। ওকে, ও ঠিক উত্তর দিল। এখানে 16 জন হাত তুলেছিল যারা কিনা এটা উচ্চারণটা ঠিক করতে পারে। মনে হয় তোমাদের এইচএসসি বইয়ে কিন্তু গহ্বর বা উচ্চারণ ঠিক করার এটা বোধহয় একটা প্রশ্ন আসতো, বা 5 মার্ক বা 10 মার্ক। কয় মার্ক আসতো বাংলায়, বাংলা দ্বিতীয় পত্রে কয় মার্ক আসতো যে সঠিক উচ্চারণ লিখো? 5 মার্কস। যারা উচ্চারণটা পারলো না, এবার একটা জীবনও পড়ে নাই, কারণ এই জিনিস পড়া দরকার। যেখানে হ এবং ব পাশাপাশি থাকবে সেই জায়গাটাকে বলা, সেই জায়গায় উচ্চারণটা হবে ও এবং ভ। যেখানে হ এবং, তাহলে উচ্চারণটা হবে গ ভর। তো তুমি যখন আসলে পড়ালেখা করছো, তুমি বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে উচ্চারণটা ঠিক করা উচিত। কারণ তুমি দেখেছো যে আরবি ভাষায় উচ্চারণ একটু চেঞ্জ হয়ে গেলে অর্থটাই নাকি চেঞ্জ হয়ে যায়। যদিও আমি আরবির বিষয়ে মোটেই জ্ঞান রাখি না, শুধুমাত্র রিডিং পড়তে পারি, কিন্তু রিডিং পড়ে আমার ব্রেনে কোনো কিছু অর্থ তৈরি হয় না। এর কারণে আমি আসলে রিডিং পড়ে কিছু বুঝতে পারি না, আমার আসলে ওই জিনিসটা পড়া হয় নাই। তো সে যাই হোক, কিন্তু বাংলায় আসলে অর্থ পুরোপুরি চেঞ্জ না হলেও একটা সম্মান আছে বাংলা ভাষায়। তো গহ্বর না, এটা হচ্ছে গহ্বর, মুখ গহ্বর।
তো আমরা মুখ গহ্বরে কিন্তু খাদ্য পরিপাক করতেছিলাম, আমরা গতদিন কিন্তু এইটাই পড়া শুরু করেছিলাম, আমরা সেই জায়গাটাই পড়বো। এখন তাকায় দেখো, আমরা কিন্তু গতদিন পড়েছিলাম, এখানে একটু দেখো আগের পেজে তাকায় দেখো আমাদের পরিপাক গ্রন্থি কতগুলো আছে। পরিপাক গ্রন্থিগুলোর মধ্যে 5 ধরনের গ্রন্থি আছে। 1 নাম্বারই বলা হয়েছে লালা গ্রন্থির কথা। আপনি যখন লালা গ্রন্থিটা পড়বেন মনে রাখতে হবে লালা গ্রন্থির অবস্থান কোথায়। লালা গ্রন্থির অবস্থান হলো মুখ গহ্বরের 2 পাশে। তো লালা গ্রন্থি থাকে আমাদের মুখের মধ্যে। প্রশ্ন হচ্ছে যে কয়টা লালা গ্রন্থি থাকে, উত্তর হলো 6টা। 6টা মানে 3 জোড়া। সো 3 জোড়া লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড থাকে। ইংলিশটাও কষ্ট করে পড়বেন। 3 জোড়া লালা গ্রন্থি বা 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড থাকে এবং এগুলো 3 জোড়া। এখন এই 3 জোড়ার নাম পড়বো আমরা। 3 জোড়া, এক জোড়া এক জোড়া করে থাকে মুখের 2 পাশে। 2 কানের নিচে দেখো প্যারোটিড গ্রন্থি। কষ্ট করে মনে রাখবা, ওটিড কথাটার অর্থ হলো কান। ওটিড মানে কান, তাহলে প্যারোটিড মানে কানের পাশে। তাহলে কানের পাশে যে গ্রন্থিটা সেটাকে বলে প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থিটা অ্যাকচুয়ালি কোথায়, আমাদের যে চুলের এখানে যে চিপ থাকে, ছেলেদের চিপ থাকে, মেয়েদেরও মাঝে মাঝে থাকে, চিপের ঠিক নিচে এই জায়গাটাতে। আমরা বলি না অনেক সময় একটা কথা প্রচলিত আছে, কানের নিচে গরম করে দিব। কানের নিচে যে জায়গাটা গরম করে দিতে চাই আমরা, সেটি আসলে প্যারোটিড গ্রন্থি। তো তুমি এখানে হাত দিলে বুঝতে পারবা না, কিন্তু এখানে তারপর চাপ দিয়ে দেখতে পারো, ওই জায়গায় কিছু একটা তুমি অনুভব করবা, দ্যাট ইজ কল্ড প্যারোটিড গ্রন্থি। আচ্ছা, প্যারোটিড মানে কানের পাশে। এরপর তাকায় দেখো সাব ম্যান্ডিবুলার। সাব ম্যান্ডিবুলার শব্দের অর্থ, যেখানে সাব কথাটা পাবা, সাব মানে হলো নিচে। কিসের নিচে? ম্যান্ডিবলের নিচে। এখন তুই প্রশ্ন করবে যে ভাই ম্যান্ডিবল কোনটা? আমাদের যে চোয়াল, এই দেখো আমি আ আ আ করলাম, আমি কথা বলতেছি, আমাদের চোয়াল নড়তেছে। সবচেয়ে মজার কথা, আমাদের পুরো মাথার মধ্যে, পুরো মাথায় 29টা অস্থি আছে, তাই না? করোটিতে 29টা অস্থি। এই 29টা অস্থির মধ্যে একমাত্র ম্যান্ডিবল যেটাকে নড়তে পারে। সো এই যে ম্যান্ডিবল যেটা আমরা নড়াতে পারি, বাকি এমন একটা হাড় নাই যেটা তুমি কেন তোমার 14 গোষ্ঠী মিলেও নড়াইতে পারবা না, মাথার অন্য কোনো হাড়। সো এখানে শুধুমাত্র ম্যান্ডিবল আমরা নড়তে পারি। সেই ম্যান্ডিবলের নিচে 2টা গ্রন্থি থাকে, এগুলোকে বলে সাব ম্যান্ডিবুলার। আমরা যদি একটু দেখি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, একটু কর্নার দিকে খেয়াল করো, আমি এখানে কিন্তু অভিনয় করেও দেখাই দিচ্ছি। সাব ম্যান্ডিবুলার তুমি তাকাও, এই জায়গায় 2টা আঙ্গুল দিয়ে দেখো এই জায়গায় থাকে, এবং তুমি হাত দিলে বুঝতে পারবা। এই যে আমি এখানে হাত দিয়ে বুঝতে পারছি। তুমি এখানে যদি বলি যে সাব ম্যান্ডিবুলার, আশা করি সবাই বুঝতে পারছো যে সাব ম্যান্ডিবুলার গুলো কোথায় থাকে। আমি যখন অভিনয় করে দেখাচ্ছিলাম, ইন্টারনেট বোধহয় আমার অভিনয়টা পছন্দ করে নাই, সেই সময়টা চলে গেছে। সাব ম্যান্ডিবুলার কি আমি দেখাইতে পারছিলাম? দেখতে পাইছিলে কোথায় থাকে? না ভাইয়া দেখছি। দেখতে পাই নাই। কেউ সিনেমাটা দেখছে, কেউ সিনেমাটা দেখেছে, কেউ সিনেমাটা দেখে নাই। আমি সিনেমা আবার দেখার ব্যবস্থা করতেছি। সাব ম্যান্ডিবুলার, সাব মানে হলো নিচে, ম্যান্ডিবল মানে চোয়াল। এই যে আমাদের চোয়াল, চোয়ালের ঠিক নিচে। এরকম তুমি যদি করো, এই 2 জায়গায়, একটা এই জায়গায় হাত দিলেই বুঝতে পারবা, আর একটা এই জায়গায়। তুমি এখানে হাত দাও, এই বরাবর চলে যাও, ঠোঁট বরাবর নিচে নেমে যাও, একটু অ্যাঙ্গেল বরাবর চলে যাও, এইভাবে যাও, এইখানে তুমি হাত দাও, দেখবা যে এখানে একটা গোল গোল কি যেন বুঝতে পারতেছো। এখানে হাত দাও, গোল গোল একটু ফোলা ফোলা পাবা। হাত দিয়ে হাত তুলে তো কে কে খুঁজে পাইছো? দেখি কার কার ম্যান্ডিবুলার গ্ল্যান্ড আছে আর কার কার নাই, দেখি। ওরে বাবা, এত জনের ম্যান্ডিবুলার গ্ল্যান্ড আছে! 177 জনের মধ্যে মাত্র 49 জন, 51 জনের আছে। ওয়াও ওয়াও, ফাইন। আমিনুল্লাহ আমান, দ্য সেন্ডোগেঞ্জি বয়, আছে নাকি? জি ভাইয়া। পাইছো ম্যান্ডিবুলার গ্ল্যান্ড খুঁজে পাইছা? জি। শিওর নাকি চাওয়া মারতেছো দেখতে পাচ্ছি না বলে? না ভাইয়া শিওর। আচ্ছা ঠিক আছে, না পাইলে তোরই লস। কালকে যে আবিষ্কার করবি যে তোর ম্যান্ডিবুলার, পরবর্তীতে দেখা যাবে তোর ম্যান্ডিবুলার গ্ল্যান্ড নেই। থ্যাংক ইউ যারা হাত তুলেছ, অসংখ্য ধন্যবাদ। সৃষ্টিকর্তার কাছে একবার কৃতজ্ঞতা দাও যে সৃষ্টিকর্তা তোমাকে ম্যান্ডিবুলার গ্ল্যান্ড দিয়েছে। এমনও অনেক মানুষ আছে যাদের ম্যান্ডিবুলার গ্ল্যান্ড নাই, এবং ম্যান্ডিবুলার গ্ল্যান্ড নাই বলে তারা কিন্তু ভালো মতো খাবার তাদের হজম হয় না। 2 নম্বর কথা, তাদের কথাটা, আমাদের কথা যতটা পরিষ্কার, আমার কথা তুমি যেমন শুনে বুঝতে পারছো, ওই মানুষগুলোর কথা কিন্তু তুমি চাইলেও শুনে বুঝতে পারবা না, কারণ তাদের মুখটা থাকে শুকনা শুকনা। খুবই গুরুত্বপূর্ণ আমাদের কথা বলার জন্য ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এছাড়া আরেকটা থাকে জিহ্বার তলায়। জিহ্বার তলায় মানে কি? তাহলে সাব লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে জিহ্বা। সো পরীক্ষা যদি প্রশ্ন আসে আমাদের কোনটা আমাদের লালা গ্রন্থি না, তাহলে প্যারোটিড, সাব ম্যান্ডিবুলার এবং সাব লিঙ্গুয়াল। আশা করি সবাই বলতে পারবা, ঠিক আছে? এখন এই গ্রন্থিগুলো আসলে কি জিনিস? তোমাকে যদি বলা হয় যে এই গ্রন্থিগুলো আসলে কি জিনিস, এই গ্রন্থিগুলো আসলে গোলাকার বা ডিম্বাকার থলি বিশেষ। এগুলো আসলে ছোট ছোট ব্যাগ। কিসের ব্যাগ? রসের ব্যাগ। দেখো এদের কাজ হলো রস ক্ষরণ করা।
এই রসের মধ্যে কি কি থাকে সেটা আমরা পড়ালেখা করব। তবে গ্রন্থিগুলো আসলে রসের ব্যাগ। এই রসের চারিদিকে কিসের আবরণ থাকে? এপিথেলিয়াম নির্মিত আবরণ থাকে। আমি তোমাকে প্রত্যেকটা লাইন পড়াই দিলাম, যদিও এখান থেকে দিন শেষে প্রশ্ন আসবে, দিন শেষে প্রশ্ন আসবে ওই কোনটা গ্রন্থি আর কোনটা গ্রন্থি নয়, এই ধরনের প্রশ্ন আসবে। আচ্ছা, এখন এই গ্রন্থিগুলোর প্রাচীরে দুই ধরনের কোষ থাকে, একটা কোষকে বলা হয় সেরাস কোষ, আর একটা কোষকে বলা হয় মিউকাস কোষ। এগুলা থেকে রস খরিত হয়। ঠিক আছে, তো কয় ধরনের কোষ থাকে? উত্তর হচ্ছে দুই ধরনের কোষ থাকে। এবং এগুলা থেকে কি খরিত হয়? রস খরিত হয়। রসটা কয় ধরনের? এক নাম্বার কথা হলো এই রসটাকে বলা হয় হলো লালা। পরীক্ষা যদি প্রশ্ন আসে লালা গ্রন্থি থেকে যে রসটা খরিত হয় সেই রসটার নাম কি? সেই রসটার নাম হলো লালা। ভাই যে 10 জন এখন হাতটা নামাও নাই, কষ্ট করে হাতটা নামাও, নাহলে পরবর্তীতে কেউ যদি হাত তুলে আমি কিন্তু বুঝতে পারবো না যে কে কাজের হাতটা তুলছে আর কে অকাজের হাত তুলছে। ওকে, সো লালা গ্রন্থি থেকে তাহলে লালা আসে বা লালা বা স্যালাইভা। এবং খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, খুবই গুরুত্বপূর্ণ যারা ক্লাসটা করছো, আমাদের যে লালা, সেই লালাকে কিছুটা বলা হয় সেটা কিছুটা অম্লীয় প্রকৃতির। দেখো আমাদের তাহলে অম্লীয় হওয়ার কি সুবিধা? মনে রাখবা যে অ্যাসিডে কি হয়, জীবাণুগুলা কিন্তু মারা যায়। তো অম্লীয় পরিবেশে কিন্তু আমরা যে ব্যাকটেরিয়া গুলা খাই, দেখা যায় যে এই অম্লীয় পরিবেশেই কিছু ব্যাকটেরিয়া মৃত্যুবরণ করে। এবং এর মধ্যে 95.5 থেকে 99.5% পানি। কালকে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা এগুলো থেকেই প্রশ্ন আসবে। এবং প্রতিদিন আমরা কতটুকু লালা উৎপন্ন করি? 1200 থেকে 1500 মিলিলিটার। এই জিনিসটা যদি কখনো ভুলে যাও, আমরা সবাই কিন্তু 7 আপ চিনি, তাই না, বা কোকা কোলা চিনি। তুমি বাজার থেকে একটা 1.5 লিটারের কোকা কোলার বোতল যদি কিনে আনো, আর তুমি যদি তোমার মুখের মধ্যে কোকা কোলার সাথে একটা পাইপ লাগাই দাও, মুখের মধ্যে একটা পাইপ লাগায় কোকা কোলার বোতলের মধ্যে পাইপের আরেকটা মাথা ঢুকায় দাও, ঢুকায় দিয়ে 24 ঘন্টা মেজার করো, দেখা যাবে যে তুমি একদিনে তোমার লালা দিয়ে 24 ঘন্টায় একটা কোকা কোলার বোতল তুমি ফিল আপ করে ফেলতে পারবা। সো 1200 থেকে 1500 মিলিলিটার লালা আমরা কিন্তু রেগুলার পালন করি। এইটুকুই আমরা জানার কষ্ট করে চেষ্টা করব। সো আমরা শিখে গেলাম যে তাহলে লালা গ্রন্থি থেকে কি কি আসে। ওকে, এখানে আরো ছোট ছোট কিছু বিষয় আছে, এগুলো পড়তে আর 2 থেকে 3 মিনিট সময় ব্যয় করবো আমরা। সো তার আগে সবাই আমাকে বলো যে প্রতিদিন কতটুকু লালা আমরা তৈরি করি? 12 থেকে 1500 মিলিলিটার। থ্যাংক ইউ সো মাচ। আশা করি যারা ক্লাসটা করছো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করলা। তোমাদেরকে জাস্ট একটা জিনিস আমি একটু খেয়াল করাই দিতে চাই, যাতে তুমি আর কখনোই ওই জিনিসটা না ভুলো। সেটা হচ্ছে যে আমি তোমাকে ছবিতে একটু দেখাই দিই, তাহলে তোমাদের জন্য বোঝা খুবই 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 সহজ হবে। যদিও নিশ্চিত না কতটুকু তোমরা আসলে ভালো বুঝতে পারবা, তারপরও একবার ছবিতে দেখাই দিলে দ্যাট উইল বি বেটার আন্ডারস্ট্যান্ডেবল। ওকে, আমরা এখানে একটা ছবি দেখবো এখন। কিছুটা ছবি এখনো কেউ দেখতে পাচ্ছ না, বাট এখন দেখতে পাবা। আশা করি সবাই ছবিটা দেখতে পাচ্ছ। এখানে আমরা দেখতেছি লালা গ্রন্থিগুলো দেখতে কেমন, দেখতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আমাদের যে মুখে লালা গ্রন্থিগুলো দেখতে কেমন? আমরা বললাম না 2 ধরনের কোষ থাকে। তো কেমন সেই 2 ধরনের কোষ আমরা এখন সেটাই দেখবো। এখানে তাকায় দেখো, এখানে বলা হয়েছে সেরাস কোষ থাকে কিছু, সেরাস। তো এইখানে দেখো এই যে সেরাস কোষ লেখা আছে, যে কিছু সেরাস কোষ থাকে। এবং এইখানে দেখো কিছু মিউকাস কোষ থাকে। এই কথাটাই বলা হয়েছে, সেরাস কোষগুলো দেখতে একটা কালারের আর মিউকাস কোষগুলো দেখতে আরেকটা কালারের। এবং এই জায়গায় দেখো সেরাস এবং মিউকাস দুইটারই মিক্স। সো দ্যাট ইজ দ্য থিং। এটা আসলে আহামরি জটিল কিছু না, তুমি জাস্ট সার্চ দিলেই হবে, স্যালাইভারি গ্ল্যান্ড লিখে সার্চ দিলে হবে। স্যালাইভারি গ্ল্যান্ড দেখতে কেমন তুমি নিজেও দেখে নিতে পারবে, আমি জাস্ট তোমাকে পথটা দেখাই দিলাম। আমার কাজ হলো তোমাকে জাস্ট জিনিসটা একবার ক্লিয়ার করে দেওয়া। সো লালা গ্রন্থি থেকে তুমি এই বয়সে যদি এইটুকু জানো, আমার মনে হয় তোমার অনেকটুকু জানা হয়ে গেছে। এর বেশি কিছু জানা আপাতত না জানলেও চলবে। সো এই যে লালা গ্রন্থি, এই যে লালা, তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে লালা রসে কতটুকু পানি থাকে, মুখস্থ করবা 95.5 থেকে 99। ওকে ফাইন, এইটুকু পানি থাকলো। পানি ছাড়া আর কি থাকে? পানি ছাড়া এর মধ্যে এনজাইম থাকে আর মিউকাস থাকে। আর দুইটা জিনিস থাকে, একটা হলো এনজাইম আর একটা হলো মিউকাস। এখন প্রশ্ন আসবে যে ভাইয়া লালা গ্রন্থিতে কি কি এনজাইম থাকে, সেই কথাটা আমরা জানবো। লালা গ্রন্থিতে তাকায় দেখো, লালা গ্রন্থিতে শুধুমাত্র মূলত 2টা এনজাইম থাকে। একটা নাম হলো টায়ালিন আর একটা নাম হলো মল্টেজ। এই নাম 2টা আমরা কষ্ট করে মনে রাখবো। লালা গ্রন্থিতে মূলত 2টা এনজাইম থাকে, একটা নাম টায়ালিন আর আরেকটা নাম হলো মল্টেজ। আর থাকে কি আমরা বললাম, আর থাকে হলো মিউকাস এবং আর থাকে হলো পানি। তাহলে লালা গ্রন্থিতে মোটামুটি 4টা জিনিস থাকে। একটা নাম হলো মিউকাস, যেটাকে আমরা বলবো মি,
যেটাকে টাইলিন, আরেকটাকে আমরা বলবো টম। মল্টেজ, এটাকে আমরা বলবো মিস্টার টম, তাই না? তাহলে মিস্টার টম পানি দিয়ে লালা খায়। সো লালা গ্রন্থিতে তাহলে পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে যে লালা গ্রন্থির এনজাইম কি কি, মনে রাখতে হবে যে মিস্টার মানে মিউকাস, টম, ট আর ম শুধুমাত্র এনজাইম, একটা হলো টাইলিন আর একটা হলো মল্টেজ। কষ্ট করে যারা ক্লাস করছো, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন খুলে দেখো, এই লাইনটি প্রশ্ন আসছিল। সো আমরা আজকে আমরা কিন্তু একটা চার্ট পড়বো, সেই চার্ট থেকেই কিন্তু আমরা পড়বো লালা গ্রন্থি বা লালা রস থেকে কি কি এনজাইম আসে। সো লালা রসের এনজাইম, সো আমরা যেটা এটা মনে রাখবো সেটা হচ্ছে টম, ট দিয়ে টাইলিন, ম দিয়ে মল্টেজ। আশা করি তুমি এটা কখনোই ভুলবা না। মিউকাস কিন্তু কোনো এনজাইম না, সেটা কিন্তু একটা আমাদের পিচ্ছিল পদার্থ। মিউকাস কোনটা? আমাদের জিহ্বাটা উল্টায় দেই বা ঠোঁটটা উল্টায় দাও, দেখো হাতের মধ্যে যা লাগলো সেখানেই মিউকাস মেশানো আছে, পানি এবং মিউকাস মেশানো আছে। জিহ্বার মধ্যে হাত দাও, হাতের মধ্যে যা লাগবে সেটাই মিউকাস। তো এর সাথে সাথে আমি তোমাকে কিন্তু মোটামুটি পড়িয়ে ফেললাম লালা গ্রন্থি সম্পর্কে যা যা জানা দরকার। এরপরে দেখো মুখগহ্বরে কি কি ধরনের পরিপাক হয় বলা হয়েছে, বইয়ের মধ্যে বলা হয়েছে দুই ধরনের পরিপাক, একটা হলো যান্ত্রিক পরিপাক আর একটা হলো রাসায়নিক পরিপাক। আমরা এটা কিন্তু বলেছি পরিপাকের দুইটা অংশ, একটা যান্ত্রিক আর একটা রাসায়নিক। যান্ত্রিক মানে কি, তুমি খাবারটা মুখে নিলা, মুখে নেওয়ার পর প্রথম যে কাজটা করো তুমি সেটা হচ্ছে খাবারটার সাথে লালা মিশ্রিত হয়। 2 নম্বর কাজ কি হয়? 2 নম্বর কাজ হয় খাবারটা তুমি চাবাও, তাই কিনা? সো খাবার চাবানো নিয়ে পড়া শুরু করবো। সো প্রথমে দেখো তাহলে খাবার আমরা কি করি, খাবার আমরা লালার সাথে মিশ্রিত হয়, ঠিক আছে, এটা রিডিং করবা। এরপর আমরা খাবারটা চাবাই। চাবানোর জন্য আমাদের 4 ধরনের দাঁত আছে, একটা হলো ইনসিসর, আরেকটা হলো ক্যানাইন, আরেকটা হলো প্রিমোলার, আরেকটা হলো মোলার। সো আশা করি তোমরা ছোট্ট বাচ্চা যারা যারা অনেক ছোট তারা হয়তো এই তথ্যটা জানো না, যারা ফার্স্ট টাইমার এবার এবং যারা সেকেন্ড টাইমার তারা এই তথ্যটা সবাই জানো। মানুষের 4 ধরনের দাঁত থাকে, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই 4 ধরনের দাঁত সম্পর্কে জানা। এই সম্পর্কে জানা বলতে এটা আমাদের কয়টা করে থাকে, তো আমরা এখন সেই জিনিসটাই জানবো যে আমাদের যে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার থাকে কিভাবে থাকে। আমরা যদি তাকাই দেখি যে কিভাবে থাকে, আমাদের 4 ধরনের দাঁত, এগুলোকে বলে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তুমি যখন লিখবা তখন লিখবা আইসিপিএম। মানুষের টোটাল দাঁত কয়টা? মানুষের টোটাল দাঁত হলো 32টা দাঁত। তো আমরা যদি একটু দেখি, মনে করো এটা কারো মুখ, ধরো এইটা হলো কারো মুখ, মুখটা সে আ করে আছে, মুখটা আ করে আছে, তার 2 পাটি দাঁত, উপরে 1 পাটি, এই হলো তার দাঁত, নিচে 1 পাটি। সো এই যে 2 পাটি দাঁত, এই 2 পাটি দাঁতকে আমরা 4 ভাগে ভাগ করব, এই মাঝ বরাবর, এই মাঝ বরাবর। সো এই মাঝ বরাবর ভাগ করে যে কোনো 1 পাটির, তাহলে আমরা টোটাল জানি 32টা দাঁত, তাহলে প্রত্যেক ভাগে পড়ে হচ্ছে 8টা করে দাঁত, ঠিক আছে? এবং সেই 8টা করে দাঁতকে আমরা একটা সংকেত দিয়ে প্রকাশ করি, সেটাকেই বলা হয় দন্ত সংকেত। সেই সংকেতটার নাম হলো আইসিপিএম। এবং একজন পূর্ণবয়স্ক মানুষ বলতে যার বয়স মোটামুটি 20 পার হয়ে গেছে, তার দেখা যায় যে সে পূর্ণবয়স্ক মানুষের এক পাশে এই 8টা দাঁতের মধ্যে 2টা হয় ইনসিসর, একটা হয় ক্যানাইন, 2টা হয় প্রিমোলার, 3টা হয় মোলার। আমি জিনিসটা এইভাবে মনে রাখি, আইসিপিএম 2123, আমি এটা এইভাবে মনে রাখতাম, আইসিপিএম 2123। আমি জাস্ট 2123 এইভাবে মনে রাখতাম, 2123 তুমি যেটাই মনে রাখো। সো আইসিপিএম 2123 এইটাই তোমায় কষ্ট করে মনে রাখতে হবে। সো তাহলে আমরা দেখলাম যে উপরের পাটি দাঁতে এক পাশে কিন্তু 2টা ইনসিসর, একটা ক্যানাইন, 2টা প্রিমোলার, 3টা মোলার থাকে। আচ্ছা, এই জিনিসটা তো অনেকবার পড়াইলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কেউ একজন বুদ্ধি করে বলো তো, কে বুদ্ধি করে বলবে? সবাইকে বলতে দিলে তো এখন গোলমাল লেগে যাবে। ফাতিন নিহাল যুক্ত, খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, ফাতিন গেল কোথায়? এখানে লেখাগুলো চেঞ্জ হয়ে যায় কেন জানো? আচ্ছা ফারিয়া, তুমি ফারিয়াকে বোধহয় বলার সুযোগ দিচ্ছিলাম, কেটে গেল। আচ্ছা, এসডি শুক্লা বলো, এসডি শুক্লা আসো নাকি? শুক্লা, তুমি বলো তো আমাদের শরীরে কয়টা ইনসিসর দাঁত থাকে তাহলে? 2টা। মানে পুরা মুখে কয়টা? 4টা। সরি, 8টা। 8টা। কেন 8টা? কারণ 2 ভাগ করে উপরের পাটিতে 4টা আর নিচের পাটিতে 4টা।
থ্যাংক ইউ সো মাচ। আশা করি শুক্লা যেটা উত্তর দিলে সবাই উত্তর করতে পারতা, যারা হাত তুলেছো, যারা হাত তুলো নাই তারা আশা করি উত্তর করতে পারতা। তো আমরা দন্ত সংকেত যখন লিখবো তখন আমরা লিখবো হলো ICPM, আমরা সেটা লিখবো। আমরা লিখবো 2123, আমরা সেটা লিখবো। আমরা ICPM 2123 সেটা আমরা লিখবো, তাতে কোনো সন্দেহ নাই। এবং সংকেতটা লেখার সিস্টেমটা হচ্ছে এইভাবে আমরা লিখি, উপরেও লিখি ICPM 2123, নিচেও লিখি ICPM 2123, এবং এটাই কিন্তু দ্বন্দ্ব সংকেত, যে আমাদের দ্বন্দ্ব সংকেতটা কিরকম। সো আলটিমেটলি তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আমাদের ইনসিসর কয়টা, এই আইটাকে 4 দিয়ে গুণ করতে হবে বা পিটাকে 4 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা তো হিসাব করলাম, আমরা তো পুরো পার্টিটাকে 4 ভাগে ভাগ করছি, একটা ভাগের জন্য আমরা লিখতেছি ICPM। সো যদি বলা হয় ইনসিসর কয়টা, জাস্ট তাহলে 4 দুগুণে টোটাল কয়টা, ইনসিসর 8টা, ক্যানাইন কয়টা আমাদের 4 একে 4টা, প্রিমোলার কয়টা 4 দুগুণে 8টা, মোলার কয়টা 3 4 12টা। তাহলে আমাদের টোটাল দাঁত হলো কয়টা, 12 প্লাস 8 হলো 20, 20 আর 4 24, আর 8 32, টোটাল কিন্তু আমাদের 32টা দাঁত হয়ে গেল। সো যাহাই প্রশ্ন করা হইবে পরীক্ষার হলে আপনি কিন্তু 4 দিয়ে গুণ দিবেন, যে আমাদের মুখে কয়টা দাঁত আছে, উত্তর হবে 4 দিয়ে। আশা করি জিনিসটা আমি সবাইকে বুঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছো। যারা ক্লাসটা করলা, যা যেটা পড়ালাম আশা করি বুঝেছো কিনা দন্ত সংকেত? জি ভাইয়া বুঝেছি। একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বুঝছি। যাদের প্রশ্ন আছে হাত তুলো। সাইদ বোরহান বলো। ভাইয়া মানে এই যে আমরা তো আক্কেল দাঁত চিনি, এখানে তো আমরা 4টা দাঁত, আক্কেল দাঁত কোন দাঁতের মধ্যে পড়ে? ফাইন, খুব সুন্দর প্রশ্ন। আক্কেল দাঁত হলো আমাদের মোলার দাঁত কয়টা বোরহান বলো তো? 3টা, মোট 12টা, 3 4 12। সাবাস, মোট 12টা। তো মোলার 3টা থাকে, প্রত্যেক পাশেই কিন্তু 3টা করে, এগুলোকে আমরা বলি M1 M2 M3। এই পাশে 3টা, এই পাশে 3টা, এই পাশে 3টা, এই পাশে 3টা, প্রত্যেক পাশে যে 3 নাম্বার করে দাঁতটা, এই 3 নাম্বার M3 কে বলা হয় আক্কেল দাঁত। এটা সবার শেষে ওঠে এবং এটাই সবচেয়ে শেষে ওঠে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে কোন দাঁতটা সবার শেষে ওঠে, সর্বশেষ মোলার বা তৃতীয় মোলারকে বলা হয় আক্কেল দাঁত। এবং অনেকের ওঠেই না, এবং অনেকের ভাইয়া আক্কেল দাঁত কি তাইলে আমাদের মুখে মোট 4টা হয়? না, আক্কেল দাঁত আমাদের মুখে মোট 4টা হয়। ফাইন। আর রাজু বলো। ভাইয়া পূর্ণবয়স্ক যারা, তাদের তো হচ্ছে 32টা, যারা শিশু রয়েছে তাদের দন্ত সংখ্যাটা কি হবে? তাদের তো 32টা না। শিশুটা দেখবো এখন। আচ্ছা, মৌয়ের কোন প্রশ্ন আছে কিনা, মৌ করতে পারো। ভাইয়া আমরা যে জিহ্বাটা পড়লাম, সাতপুরিগুলা, ওইখানে যে অংশটা দিয়ে লবণাক্ততা আর কি, যে অংশে, ওই অংশে কি মিষ্টতা মানে বোঝা যায় না? ওই অংশ দিয়ে আমরা মিষ্টতা অনুভব করতে পারবো না? তোমার কেন মনে হলো যে ওই অংশে আমরা মিষ্টতা অনুভব করতে পারবো? এটা তো বুঝলাম না, তুমি করো নাকি? জায়গা তো আলাদা আলাদা, সেজন্য মানে না, পারবো না অ্যাকচুয়ালি। ওখানে মিষ্টতার জন্য সাতপুরি নাই, আমরা অ্যাকচুয়ালি পারি না। মিক্স থাকতে পারে, আমি বিষয় ডিপার পড়ি নাই, তবে আমার মনে হয় না আছে। আমরা মিষ্টতার জন্য যে জিহ্বার টিপে, টাঙের টিপে আমরা মূলত জিহ্বার জন্য সাতপুরি গুলা বুঝতে পারি। আচ্ছা, আমরা তাহলে পড়লাম কিন্তু পার্মানেন্ট টিথ। মানুষের কিন্তু 2 ধরনের দাঁত আছে। তুমি যখন ছোট্ট ছিলা তখন তোমার দুধ দাঁত ছিল, আর এখন কিন্তু তোমার টিথ গুলা হলো পার্মানেন্ট টিথ। দুধ দাঁত গুলো কিন্তু তুমি 6-7 বছরের মধ্যে ঝরে গেছে। সো মানুষের এই যে টিথ প্যাটার্ন, এটাকে বলে ডেসিডুয়াস টিথ প্যাটার্ন। ডেসিডুয়াস শব্দের অর্থ যার 2 বার দাঁত গজায়। সকল প্রাণীর কি যে এমন হয় ব্যাপারটা কিন্তু তা না, মানুষের কিন্তু এরকম হয় 2 বার দাঁত গজায়। সো পার্মানেন্ট টিথ এখন তোমাদের মুখে আছে, কিন্তু তুমি যখন মায়ের বুকের দুধ খাইতা, তারপর তোমার মুখে যে দাঁত তৈরি হয়েছে, পরবর্তী 5-6 বছর তোমার মুখে সে দাঁতগুলো ছিল। তো পূর্ণবয়স্ক মানুষের দাঁত হলো 32টা, কিন্তু যখন তুমি ছোট বাচ্চা থাকো সেটাকে বলে দুধ দাঁত বা মিল্ক টিথ থাকে হলো সংখ্যায় 20টা। ছোট বাচ্চা কিন্তু 32টা দাঁত থাকে না। পরবর্তীতে এই 20টা দাঁতে প্রত্যেকটি পড়ে যাওয়ার পর নতুন যে দাঁতগুলা গজায় সেগুলোকে বলে পার্মানেন্ট টিথ। এখন এই যে দুধ দাঁতগুলার খুব গুরুত্বপূর্ণ কথা যে এইগুলো থাকে 20টা। এখন তাহলে 20টার এই ক্ষেত্রে দন্ত সংখ্যাটা কেমন হয়? এই ক্ষেত্রে পি থাকে না, প্রি মোলারটা থাকে না, ICPM এর পি থাকবে না, এখানে হয়ে যাবে ICM। সূত্রটা হলো 212। সো তাহলে আমরা সূত্রটা এইভাবে লিখবো, উপরে একবার নিচে একবার, উপরের পার্টির জন্য নিচে পার্টির জন্য, সো টোটাল হলো 20টা, 212। সো তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে দুধ দাঁতে কোন দাঁতটা থাকে না, সবাই কি উত্তর করবা? দুধ দাঁতে কোন দাঁতটা থাকে না?
প্রিমোলার। তাহলে দুধ দাঁতে কয়টা ইনসিসর থাকে? 8টা। ক্যানাইন থাকে কয়টা? 4টা। মোলার থাকে কয়টা? 8টা। ওই ছোট বাচ্চাদের কিন্তু আক্কেল থাকে না, এই জন্য আক্কেল দাঁত নাই। সো দ্যাটস ইট। এইটা আমরা শিখে ফেলতে পারলাম আশা করি দুধ দাঁতের সূত্রটা। এবং এটা কিন্তু ভর্তি পরীক্ষা একবার আসছিল যে দুধ দাঁতে কোনটা থাকে না, উত্তর হলো প্রিমোলার থাকে না। এখন এই জিনিসটা আমি পড়াবো। সো আমাদের দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা বলা হয়। ডেন্টাল ফর্মুলা কিভাবে লেখা হয় লিখে ফেলবা, পরীক্ষায় কিন্তু আসবে। ভয়ঙ্কর 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 ইম্পর্টেন্ট যে মানুষের নিচের কোনটি দন্ত সংকেত সঠিক নয়। ICPM 2123 এই সিরিয়ালই লেখা থাকতে হবে। যদি সিরিয়ালটা এরকম লেখা থাকে, IPCM 2123 ও যদি লেখা থাকে, তাতে এভাবে যদি লেখা থাকে তাতে কোনো সমস্যা তাও কিন্তু ভুল হবে। মানে সংখ্যাগুলো ঠিক আছে কিন্তু লেটার উল্টাপাল্টা, দ্যাট উইল বি কল্ড ইনকারেক্ট। এইভাবেই লিখতে হবে ICPM 2123, এইটাই হচ্ছে কথা। এবং এই নিয়ম অনুযায়ী তোমাকে এইভাবেই লিখতে হবে। সবার আগে ইনসিসর থাকবে, তারপরে ক্যানাইন, তারপরে প্রিমোলার, তারপরে মোলার। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। সঠিক শুধুমাত্র একটাই, এইটা ছাড়া আর কোনোটাই সঠিক না। আমরা যাতে কষ্ট করে মনে রাখি। বাচ্চা দাঁতের ব্যাপারটা এখানে লিখে রাখো, তাইলেই হবে। যেটা আমি এক্সট্রা লিখে দিলাম সেটা এখানে লিখে রাখো। এখান থেকে আরেকটা প্রশ্ন শুধুমাত্র আমরা শিখবো। আমরা যে খাবার যান্ত্রিক পরিপাকের সময় খেয়াল করো, আমরা যখন খাবারটাকে মুখের মধ্যে চাবাই, চাবানোর পরে সেটা বোলাসে পরিণত হয়। পরীক্ষায় এই লাইন থেকে প্রশ্ন আসবে যে খাবার বোলাসে পরিণত হয় কোথায়? উত্তর হলো মুখ গহ্বরে। এটা বোলাসে পরিণত হয়। খাদ্য মন্ডে পরিণত হয় কোথায়? মুখ গহ্বরে। ওকে, এরপর খাবারটা যাতে নাকে চলে না যায়, আমি কিন্তু গতকালকে পড়িয়েছিলাম আমাদের কোমল তালু বা সফট প্যালেট। কোমল তালু বা সফট প্যালেট কিন্তু খাবারটাকে নাসা ছিদ্রপথে যেতে বাধা দেয়। আমাদের যে কোমল তালু বা সফট প্যালেট, যেটাই কোমল তালু সেটাই হলো ইউভুলা, সেটাই হলো আলজিওভা। যাহাই কোমল তালু তাহাই সফট প্যালেট, তাহাই ইউভুলা বা তাহাই আলজিওভা। কথাটা ব্রেনের মধ্যে সেট করে নাও। যারা ক্লাস করছো, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পড়া। আমি ঠিক জানি না তুমি এটা কখন পড়বা, আর জাস্ট শিওর হয়ে নাও যে বুঝতে পেরেছো, করা যাবে। কি কাজ করে কোমল তালু? কি করে? আলজিহ্বার কাজ করে। কোমল তালু আলজিহ্বার কাজ করে। এটা তো একটা কেমন উত্তর হয়ে গেল। আলজিহ্বার কাজ বলতে কাজটা হলো খুব সিম্পল একটা কাজ। কাজটা হামর জটিল কিছু না। ধরলাম এই হলো আমাদের নাক, ধরলাম এই হলো মুখ, এই হলো থুতনি, এই হলো আমাদের জিহ্বা, এই হলো আমাদের উপরের তালু। এই উপরের তালু থেকে এই জায়গায় আলজিহ্বাটা ঝুলে থাকে। বুঝতে পেরেছো? এই হলো আমাদের নাক, এবং এইখানটা আমাদের এই রকম থাকে। আমাদের এখানটা এইরকম। সো এটা হলো ব্রেন। আচ্ছা, ফাইন। এবং ওকে, এর নিচ থেকে এখানে হলো প্রথমে সামনের দিকে শ্বাসনালী, ঠিক এর পেছন দিকেই হলো আমাদের খাদ্যনালী। ওকে, এইটুকু জায়গাকে বলা হয় গলবিল। এখন আমরা যখন একটা খাবার খাই, ধরো আমরা একটা স্ট্রবেরি ফ্লেভারের খাবার খাইলাম, এই খাবারটা যখন এখানে আমরা গেলার চেষ্টা করি, তখন এই যে এইটাকে বলা হয় আমাদের নরম তালু বা উভুলা বা আলজিহ্বা। এই আলজিহ্বা কি করে? এইরকম হয়ে যায় যাতে খাবারটা নাকের দিকে চলে না যায়। খাবারটা যাতে এই দিক দিয়ে না চলে যায়, না হলে কিন্তু খাবার মুখ দিয়ে খেয়ে তোমার নাক দিয়ে বেরিয়ে আসতো। তো খাবারকে নাসিকা পথে যাওয়া কে প্রতিরোধ করে? উত্তরটা হলো সফট প্যালেট। আশা করি আজকের ক্লাসের পর এই জিনিসটা মুখস্থ করার দরকার পড়বে না, তুমি এমনি উত্তর করতে পারবা। কোমল তালু পার হলেই খাবার গলবিলে এসে পৌঁছায়। ছবিতে মাত্র দেখালাম, এখান থেকে দুইটা নালী চলে গেছে, একটা শ্বাসনালী, একটা অন্য নালী। ছবিতে তো মাত্র দেখালাম, আশা করি সবাই তোমরা আমার কথা বুঝতে পারো। তো এখানে দেখো, এটা হলো গলবিল, তাই না? গলবিলের পর দুইটা নালী চলে গেছে, একটা শ্বাসনালী, একটা অন্য নালী। এইখানে যে শ্বাসনালী, সেই শ্বাসনালীর মুখে আরেকটা ঢাকনা দেওয়া থাকে। এই ঢাকনাটাকে বলে এপিগ্লটিস। এপিগ্লটিস পরীক্ষা প্রশ্ন আসতে পারে, শ্বাসনালীর মুখে কিসের ঢাকনা দেওয়া থাকে? উত্তর হলো এপিগ্লটিস ঢাকনা। কারণ খাদ্যটা কোথায় যাওয়া উচিত? খাদ্যটা তো খাদ্যনালীতে যাবে। শ্বাসনালীতে গেলে মরে যাবা, স্রেফ মরে যাবা।
খাবার শ্বাস নিতে গেলে মানুষ জাস্ট মৃত্যুবরণ করে, এটাই মনে রাখবা। খাবার শ্বাস নিতে যাবে, তুমি জাস্ট মরে যাবা। তো আমাদের লক্ষ্য কি থাকে? আমাদের লক্ষ্য থাকে খাবারটাকে খাদ্য নালীতে পাঠানো। খাবারকে যদি আমরা খাদ্য নালীতে পাঠাতে চাই, তখন কিন্তু আমাদেরকে এই ঢাকনাটা বন্ধ করতে হবে। এই ঢাকনাটা বন্ধ করে দেয় হলো এপিগ্লটিস। আশা করি বুঝতে পেরেছো। পরীক্ষা প্রশ্ন আসতে পারে খাবারকে শ্বাস নালীতে যাওয়া প্রতিরোধ করে কে? উত্তর হলো এপিগ্লটিস। তো দুইজন কিন্তু দুইটা জিনিস প্রতিরোধ করে। একজন কিন্তু নাসিকা গহ্বরে যাওয়া প্রতিরোধ করে, নাসিকা ছিদ্রপথে। আরেকটা কিন্তু শ্বাসনালীতে যাওয়া প্রতিরোধ করে, তার নাম হলো এপিগ্লটিস। পরীক্ষায় কোনটা আসে সেটা বুঝে দাগাইও। যদি নাসিকা পথেরটা আসে তুমি অবশ্যই ইউ বলে দাগাবা। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে শ্বাসনালীতে যাওয়া প্রতিরোধ করে কোনটা, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তোমাকে কি দাগাতে হবে। তোমাকে কিন্তু অবশ্যই এবং অবশ্যই তোমাকে এপিগ্লটিস দেখাতে হবে। সো যা যা পড়ালাম আশা করি সবই বুঝতে পেরেছো। ইজ ইট ক্লিয়ার টু ইউ? বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এত সাউন্ড রে, কি আর বলবো তোদের ভাইয়া। তোদের সাথে যদি ভাবে তোদেরকে সাউন্ড অন করে 1 ঘন্টা রাখবি, তাহলে বাকি জীবনের জন্য সহজ বাংলায় একটা টার্ম আছে না, ঠসা হয়ে যাও। আমি জাস্ট ঠসা হয়ে যাব। মানে একবার জুম খালি আনমিউট করার সুযোগ দিলে এমন সাউন্ড। তোমরা নিজেরা মিউট করে রাখো তো। শুধুমাত্র যারা পরীক্ষিত, যারা কথা বলতে পারো, যাদের কথা বলতে কোনো সাউন্ড হয় না, তারা শুধুমাত্র আনমিউট করে রাখো কনফিডেন্সের সাথে। আর বাকিরা যারা, তোরা কষ্ট করে মিউট করে রাখ ভাই, তোদের কথা বলার দরকার নাই, এত সাউন্ড চলে আসে। ওকে, সো অনেক কিছু পড়ালাম। আশা করি এগুলো খুব একটা জটিল কিছু না। এখন তাকায় দেখো, মুখগহ্বরের যান্ত্রিক পরিপাক গেল, রাসায়নিক পরিপাক। আমরা 3 ধরনের খাবারের পরিপাক করি, শর্করা, আমিষ এবং স্নেহ। এর মধ্যে খেয়াল করো মুখগহ্বরে শুধুমাত্র 2টা এনজাইম থাকে, একটা হলো আর একটা হলো টাইলিন এবং মল্টেজ। গতকালকে পড়াইছিলাম টাইলিন এবং মল্টেজ, তারা কিন্তু শর্করা পরিপাককারী এনজাইম। তো নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে মুখগহ্বরে শুধুমাত্র শর্করা পরিপাককারী এনজাইম আছে, কোনো ধরনের আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্য পরিপাক করার কোনো এনজাইম নাই। আমরা যে ভাত, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল এত কিছু খাই, মুখের মধ্যে শুধুমাত্র ভাতের পরিপাকটা শুরু হয়। মাছ, মাংস, ডিম, দুধের প্রোটিন এবং স্নেহ অংশটার পরিপাক কিন্তু শুরু হয় না। এই লাইনটি পরীক্ষায় আসবে। দেখো, মুখগহ্বরে প্রোটিওলাইটিক এনজাইম না থাকায় কিন্তু আমিষ জাতীয় খাবারের কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। মুখগহ্বরে স্নেহ জাতীয় এনজাইম না থাকায় এই ধরনের খাবারের কোনো পরিপাক হয় না। সো এই কথাটাই আমরা জানবো। তাহলে পরিপাক হয় একমাত্র কোনটা? শর্করা। এবং শর্করা কি কাজ করে দেখো, দুইটা জটিল শর্করাকে মল্টোজে পরিণত করে, টায়ালিন। সো এইটা তোমাকে কষ্ট করে ভাই মুখস্থ করে ফেলতে হবে। আমার যত এখানে স্টুডেন্ট আছো তোমরা, এই জিনিস হবে টনটনে মুখস্থ। জটিল শর্করার উপরে কে কাজ করে? উত্তর হলো জটিল শর্করার উপরে কাজ করা হলো টায়ালিন। মল্টোজের উপরে কে কাজ করে? পরে মল্টেজ সেটাকে গ্লুকোজ বানায়। তো আমরা যে ভাতটা খাই, মুখেও দেখা যায় যে ভাতের অনেকটুকু গ্লুকোজে পরিণত হয়। ব্যাপারটা কিন্তু বেশ মজাদার। কিন্তু আমিষ এবং স্নেহর কোনো পরিবর্তন হয় না। তাহলে মুখগহ্বরে শুধুমাত্র কোন জাতীয় খাবারের পরিপাক হয়? সবাই আমাকে একসাথে উত্তর দিবে। কোন জাতীয় খাবার? এরই সাথে সাথে আমরা টোটাল 4টা জায়গা আছে। একটা হলো মুখ, একটা হলো পাকস্থলী, একটা হলো ক্ষুদ্রান্ত, একটা হলো বৃহদান্ত। এই 4টা জায়গা পড়ে ফেললে আমাদের পড়া শেষ। তো আমি তোমাদেরকে মাত্র পাকস্থলী, মুখগহ্বর পড়াই ফেললাম। আমাদের এবার পাকস্থলী পড়তে হবে। এখন 8:18 বাজে, আমরা টাইম ধরে নিব। পাকস্থলী পড়তে আমরা কয় মিনিট সময় ব্যয় করব? পাকস্থলী ব্যয় করতে আমরা টোটাল 7 মিনিট সময় ব্যয় করব, না হলে আর পড়ালেখা শেষ করা যাবে না। 8:18 বাজে 8:25 গিয়ে আমাকে মনে করাই দিও যে পাকস্থলী শেষ করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। পাকস্থলী, সবাই মন দাও। দেখো পাকস্থলী কিভাবে পড়া যায়। পাকস্থলীতে খাদ্য পরিপাক। আমরা কিন্তু গতদিন দেখেছিলাম পাকস্থলীর 5টা অংশ। যেই অংশে অন্ননালী প্রবেশ করে সেই অংশটাকে বলা হয় কার্ডিয়া। তাকে দেখো কি সুন্দর করে নাম লেখা আছে। যে অংশটা থেকে ডিওডেনাম বের হয় সেই অংশটার নাম ছিল পাইলোরাস। সবার আশা করি মনে আছে। যাদের মনে নেই তারা এই ক্লাসটা যখন ইউটিউবে আপলোড দিব, কালকের ক্লাসটা সহ, তখন দেখতে পাবা। পাকস্থলীর উপরে গম্বুজের মতো অংশটাকে কি বলা হয়? গম্বুজের মতো অংশটাকে বলা হয় ফান্ডাস। পাকস্থলীর ছোট্ট বাঘটাকে বলা হয় ছোট বাঘ, পাকস্থলীর বড় বাঘকে বলা হয় বড় বাঘ। এই তো। তাহলে পাকস্থলীর নিম্নোক্ত কয়েকটা অংশ, অন্ননালী যে অংশে আসে সেই অংশটাকে বলা হয় কার্ডিয়া। এই কথাগুলা প্রত্যেকটা কথা এখানে দেওয়া আছে, প্রত্যেকটা কথা আপনি এখানে পড়তে পারবেন। আর এখানে একটা টার্ম বলা হয়েছে স্ফিংটার। এই টার্মটা দেখে দুই একজন মাথা ঘুরায় পড়ে যেতে পারো যে ভাই এটা তো পড়ায় নাই, এইটা বলে টয়লেটে যায় যে কেউ মাথা ঘুরে পড়তে পারো। সো যারা টয়লেটে মাথা ঘুরে না পড়ো, ব্যাপারটা এমন কিছু না। এই যে ঢুকার মুখে যেখানে কার্ডিয়া এবং পাইলোরাস, এই ঢুকার মুখে স্ফিংটারটা কি জিনিস, এইটা তোমাদেরকে কিভাবে বুঝাবো? স্ফিংটারের কোনো ভালো উদাহরণ আছে কিনা?
স্ফিংটার আমাদের অনেক জায়গায় আছে, যেমন স্ফিংটার কোথায় আছে তোমাকে আমি বুঝাই বলি। উদাহরণটা একটু পচা হবে কিন্তু উদাহরণটা খুব কাজের উদাহরণ। সেটা হচ্ছে, মনে করো যখন মানুষ মল ত্যাগ করে তখন কিন্তু চাইলে মানুষ মল ত্যাগটাকে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ কতটুকু মল সে ত্যাগ করতে চায়। ধরো পুরোপুরি মল ত্যাগ শেষ হয়নি, মলাশয়ে তার মল এখনো আছে, কিন্তু সে কিন্তু চাইলে তখনও মল ত্যাগ করে পরিষ্কার হয়ে উঠে চলে আসতে পারে। সো ওই যে কন্ট্রোল করার পাওয়ারটা, সেটা কারণ মলদ্বারে এরকম স্ফিংটার আছে, সেই স্ফিংটারটা আমরা কন্ট্রোল করতে পারি। স্ফিংটার আর কিছুই না, স্ফিংটার হলো যে কোনো মুখে যে কোনো একটা ছিদ্র পথে পেশি, গোলাকার পেশি বলে, যে পেশিটা একটু চিকন হয়ে গেলে বন্ধ হয়ে যাবে মুখটা, যেই পেশিটা খুলে গেলে মুখটা ওপেন হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড স্ফিংটার। সো যেখানে অন্ননালী দিয়ে খাবার প্রবেশ করে সেখানে আছে কার্ডিয়াক স্ফিংটার, আর যেখানে পাইলোরাস দিয়ে খাবার বের হয়ে যায় সেখানে থাকে হলো পাইলোরিক স্ফিংটার। স্ফিংটার সম্পর্কে যা পড়াইলাম তোমাদের উর্বর মস্তিষ্কে সেটা প্রবেশ করেছে কি? জি ভাইয়া। ওকে, সো দ্যাটস ইট। তাহলে আশা করি সবাই উত্তর করতে পারবা। পাকস্থলীর দৈর্ঘ্য প্রস্থ আমি গতকালকেই পড়াইছি, 30 আর 15, আশা করি পারা যাবে। ওকে, এখন দেখো আমরা যে ভাত খাই, ইচ্ছা মতো খাই, দেখো প্রাপ্তবয়স্কে 1.5 থেকে 2 লিটার খাবার তুমি কিন্তু সারাদিনে এই পাকস্থলীতে রাখতে পারো, একেবারে পাকস্থলীতে একবারে তুমি 1.5 থেকে 2 কেজি খাবার দাবার খাইতে পারো, আবার খালি হবে সারাদিন আরো বেশি খাইতে পারবা। তবে 1.5 থেকে 2 লিটার, যদিও আরো অনেকটা অনেক বড় হয়ে যায়, তারপরও ছোট্ট একটা বাচ্চা যখন পৃথিবীতে প্রথম জন্ম নেয় তখন মাত্র 30 মিলিলিটার থাকে। মাত্র কতটুকু, সে খুব অল্প খাইলেই কিন্তু খুশি হয়ে যায়। মায়ের বুকের দুধ কতটুকু খায়? খুব অল্প, সেজন্য তার কিন্তু অল্প খেয়ে পেট পড়ে যায়, একটু খাওয়ালেই সে বলে আর খাবো না। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি যখন ছোট বাচ্চাদেরকে দেখি এইটুকু খায় বাঁচে আছে কিভাবে, কিন্তু মাত্র 30 মিলিলিটার থাকে যখন সে দুনিয়ার জন্মায়। আর যখন বয়ঃসন্ধিকাল তখন কিন্তু 1 লিটার। তোমরা অনেকেই এখনো বয়ঃসন্ধিকাল পার করো নাই, তোমাদের এখন অনেকের 1 লিটার, যখন আমার মতো বুড়া হয়ে যাবে তখন 1.5 থেকে 2 লিটার হয়ে যাবে। সো দ্যাটস ইট। পাকস্থলী ধারণ ক্ষমতা যে কোনো পরীক্ষায় আসতে পারে। পাকস্থলীতে কি কি পরিপাক হয়? যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। আমাদের হাতে মধ্যে 3 মিনিট আছে, মনে হচ্ছে টাইমটা ধরতে পারবো না। ওকে, পাকস্থলীতে যখন খাবার আসে তখন সেই খাবারটা পাকস্থলীতে কতক্ষণ থাকে? 2 থেকে 6 ঘন্টা। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। 2 নম্বর কথা, পাকস্থলীতে যখন একটা খাবার আসে তখন পাকস্থলীর গা থেকে একটা অ্যাসিড খরিত হয়, যেটা হলো HCl। তুমি যদি মরে যাও কালকে, আজরাইল আসে যদি জিজ্ঞাসা করে মানুষের শরীরে খরিত হওয়া একমাত্র অ্যাসিডটার নাম কি, উত্তর দেবা HCl। পাকস্থলীতে মানে সবচেয়ে ভয়ঙ্কর অ্যাসিড যেটা আমাদের খরিত হয় কিন্তু আমাদের কিছু হয় না, সেটার নাম হলো HCl। এরপরে প্রশ্নটা হবে HCl কোথা থেকে আসে? প্যারাইটাল কোষ থেকে। এটা কিভাবে মনে রাখবা? মনে রাখবা যে HCl তোমার গায়ে যদি আমি দিই তুমি কিন্তু প্রচন্ড প্যারা পাবা, মানে খুব জ্বালা পোড়া করবে। সো HCl আসলে প্যারাইটাল কোষ থেকে। সো এবং এটার কাজ কি? ব্যাকটেরিয়া গুলাকে ধ্বংস করে দেওয়া। ওকে, ডান। এখন পরীক্ষার প্রশ্ন আসবে, পাকস্থলীর গায়ে, পাকস্থলীতে একটা ব্যাগ, তুমি যখন বাজারে বাজার করতে যাও ব্যাগ নিয়ে, পাকস্থলীর এরকম একটা ব্যাগ। পাকস্থলীর এই ব্যাগটা কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। এবং তুমি কিন্তু জানো যে এখন আমাদের মাস্ক গুলো যে আমরা পরি করোনা ভাইরাসের জন্য, সেগুলো কিন্তু 3 স্তর বিশিষ্ট। পাকস্থলীটাও কিন্তু 3 স্তর বিশিষ্ট। পাকস্থলীর পেশিগুলো কি ধরনের পেশি? মসৃণ পেশি। তোমরা সবাই জানো যে মানুষের শরীরে 3 ধরনের পেশি থাকে, একটা হলো অমসৃণ পেশি, আরেকটা হলো মসৃণ পেশি, আরেকটা হলো হৃৎপেশি। তাহলে পাকস্থলীর গায়ে কোন পেশিটা থাকে? মসৃণ পেশি। মসৃণ পেশি থাকে বলে এটা অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি বলে কিন্তু তুমি এই পেশিটা কন্ট্রোল করতে পারো না। তোমার পেটে যে পাকস্থলী আছে তুমি চাইলেও পাকস্থলী নড়াইতে পারবে না। তুমি কেন, তোমার 14 গোষ্ঠী আসলেও পাকস্থলী নড়াই দেখাইতে পারবে না, কারণ এই জিনিসটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই। বুঝতে পেরেছ? এখন এই মসৃণ হলে কি হবে? এর কাজটা কিন্তু মসৃণ না। খাবারগুলোকে কি করে? সে পিষে ফেলে। পিষে কিসে পরিণত করে? পেস্টে পরিণত করে। তো মনে রাখবা, ম দিয়ে মুখমণ্ডল, ম দিয়ে হলো মন্ড, তাহলে খাদ্য মন্ড তৈরি হয় মুখমণ্ডলে। পরীক্ষা কিন্তু এগুলোই আসবে। খাদ্য মন্ড তৈরি হয় মুখমণ্ডলে, আর খাদ্য পেস্ট, প দিয়ে পাকস্থলী, প দিয়ে পেস্ট, পেস্ট তৈরি হয় পাকস্থলীতে। ওকে, ডান। এখন মুখে যেমন লালারস আসবে, লালারস ছিল, পাকস্থলীতে কি কোনো রস থাকবে না? পাকস্থলীতে যে রস থাকে সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক জুস। এই পাকস্থলীতে যে রসটা খরিত হয় সেই রসটার নাম হলো গ্যাস্ট্রিক জুস। এই গ্যাস্ট্রিক জুস পেস্টের সাথে মিলিত হয়ে এই পেস্টকে কাইমে পরিণত করে। সো কাইম, দেখো কাইম বা মন্ডে পরিণত করে। এখন দেখো এখানে মন্ড কথাটার সাথে আগের মন্ড গুলাই ফেলবা না। মুখমণ্ডল এটাকে বলা হয় খাদ্যমণ্ড, আর এটা কিন্তু শুধু মণ্ড। পরীক্ষায় কিন্তু কাইম লেখাটাই বেশি পরীক্ষায় আসে, যে কাইম কোথায় তৈরি হয়। কাইম তৈরি হয় পাকস্থলীতে। কিসের কিসের মিলনে? পেস্ট এবং গ্যাস্ট্রিক জুসের মিলনে। প্রথমে খাবারটাকে ভেঙে চুরে পেস্ট বানানো হয়, পেস্ট বানানোর পরে সেটার সাথে গ্যাস্ট্রিক জুস সেটাকে কি করে? গ্যাস্ট্রিক জুস সেটাকে কাইমে পরিণত করে। এর সাথে যান্ত্রিক পরিপাক শেষ করতে পারলাম। এরপরে আমাদের থেকে গেল একটা পেজ।
আমরা কিন্তু 5 মিনিট পিছিয়ে গেলাম। 8:25 শেষ করার কথা ছিল, কিন্তু শেষ করতে পারলাম না। সে যাই হোক, শেষ করতে না পারি আমাকে তো একটু পিটাচ্ছে না, আমার পিছনে পাগলা কুত্তা দৌড়াচ্ছে না, তারপরও আমি শেষ করার চেষ্টা করতেছি। তোমরা এখন আমাকে বলো দেখি, মন্ড বা কাইম কোথায় তৈরি হয়? পাকস্থলীতে। পাকস্থলীতে। তোমাদের তো খুব বুদ্ধি। মুখে কুট্টাটা বললো, যদি পাইতাম ট্রাস ট্রাস করে মারতাম। কে জানি মুখে বলছে, ওর উপরে রাগটা গায়ে জ্বলে গেল। কিন্তু এখন আমার এই ব্যাচে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি আনিকা 4004, আনিকা হোসেন রাইসা, আনিকা মাহজাবিন, আনিকা মাহজাবিন, আনিকা তাহসিন, 5টা আনিকা। এই ছোট্ট একটা ক্লাসে 4টা-5টা আনিকা, কি সুন্দর। সাদিয়া খুঁজতে তো মোটামুটি আছে, কান্নাই করে দিব মনে হচ্ছে। দেখি তো কয়টা সাদিয়া আছে। STUVWXYZ। আচ্ছা, ওয়াও, সাদিয়া শুরু হলো। সাদিয়া আক্তার মো, তারপর সাইফুল ইসলাম। তুই সাদিয়াদের মধ্যে কি করতেছিস? আচ্ছা, কি ব্যাপার, সাদিয়ারা গেল কি? আমার জানার মধ্যে তো 5 থেকে 6টা সাদিয়া ছিল, এরা ক্লাস করতেছে না। দেখছো, ক্লাস নিয়ে দিচ্ছে। তবে সাবিহা দেখা যাচ্ছে, 2জন সাবিহা সুলতানা বর্ণা। তোমার সাথে কখনো কথা বলা হয়নি। বর্ণা, প্লিজ আনমিউট ইউরসেলফ। বর্ণা, নিজেকে আনমিউট করে নাও। জি ভাইয়া। কোন কলেজ থেকে তুমি? হ্যাঁ, আমি শহীদ পুলিশ স্মৃতি কলেজ। কোন জেলা এটা? ভাই, এটা ঢাকায় অবস্থিত, এটা মিরপুরে। আরো বেশ কয়েক জায়গায় শহীদ পুলিশ স্মৃতি কলেজ আছে। আচ্ছা, তুমি আমাকে বলো যে পেস্ট এবং কাইমের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, পেস্ট হচ্ছে খাদ্যকে পেস্টে পরিণত করে, আর গ্যাস্ট্রিক জুসের সাথে হচ্ছে কি পেস্ট মিলিত হয়ে কাইম বা বন্ডে পরিণত হয়। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো বর্ণা, থ্যাংক ইউ। ইউ হ্যাভ জাস্ট গিভেন পারফেক্ট অ্যান্সার। এখানে গেস্ট হিসেবে রুকনুর জামানকে দেখাচ্ছে। অনেকদিন ছেলেদের সাথে কথা বলি না। রুকনুর জামান। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। কি খবর? নির্বাচনে হারার পর থেকে তুই হাইবারনেশনে চলে গেলি। তুই যে সে নির্বাচনে হারলি, তারপর তো তোর আর কোনো খোঁজ নাই। ছিলাম তো ভাইয়া, ক্লাস করতে এর আগে আরো কিন্তু ধরা খাইলাম। ও বলো, তুমি আমাকে বলো দেখি যে পাকস্থলীতে কি কি এনজাইম থাকে? পাকস্থলীতে হচ্ছে এই এনজাইম গুলো হচ্ছে কি হলো রুকনুর জামান? এনজাইম তখন আসেনি ভাইয়া। আহ, আমি তো ওই যেটুকু পড়ছি ওইটুকুর মধ্যে এনজাইম শুনিয়ে নি। এনজাইম তো রাসায়নিক পরিপাকে। শাবাশ, থ্যাংক ইউ সো মাচ। তুমি যে তার মানে ক্লাস ওই যে করছো। পেপসিন ট্রিপসিন ওগুলার নাম আসছিল, কিন্তু আমি সামনে বইগুলো কি রে এগুলো তখন পড়িনি, বিক্রিয়া তখন পড়িনি। বাহ, থ্যাংক ইউ রুকনুর জামান। তুমি যে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছো, আমি খুবই খুশি। তুমি আমাকে শুধু এইটা বলো যে আমাদের যে মুখ গহ্বর, তোমার মুখে কি কি এনজাইম আছে সেটা বলো। মুখে আছে ভাইয়া হচ্ছে মুখের যে লালাগ্রন্থি ওখানে আছে। এটা লালা রসে কি কি এনজাইম আছে সেটা বলো। লালার রসে আছে হচ্ছে, ওগুলো তো মাথায় আছে। কিরে, এতবার পড়াইলাম, তুই জিনিস ভুলে গেলি? ওই টায়ালিন মল্টেজ। সাবাস, মেলা কসরত করলি, কিন্তু তুই তো পুরোপুরি মনোযোগ দিচ্ছিস না। মনোযোগ দিচ্ছিস, এগুলো তো আমি এতবার পড়াইলাম, এই পর্যন্ত 7-8 বার বলছি। আমি কিন্তু বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি। তারপরে তুমি যদি না বুঝো, না পারো, কষ্ট হবে আমার। আচ্ছা, ওবায়দুল হক প্রিন্স আছে, ওকে আর ধরবো না আজকে। আরেকজনকে জিজ্ঞাসা করি ক্লাস কেমন করছে। জ্যোতি, দ্য গেস্ট জ্যোতি। জ্যোতি, তুমি কোথা থেকে বলছো? জি ভাইয়া, পঞ্চগড় থেকে। তুমি পঞ্চগড়ের বাসিন্দা? জ্যোতি, তুমি যা ক্লাস করাচ্ছি বুঝতে পারছো? জি ভাইয়া। তুমি আমাকে বলো তো যে লালারসে কত পার্সেন্ট পানি থাকে? ভাইয়া 95 থেকে 99.5%।
সাবাস সাবাস, তুমি আমাকে বলো তো আমাদের কয় ধরনের দাঁত আছে? 4 ধরনের। 4 ধরনের ভাইয়া। এটাকে বললে রে? আমি বলছি রোকন। ও তুই বেটা, যেটা প্রশ্ন করি সেটা খোঁজার জন্য। ওকে, সো এখানে অনেকে ক্লাস করছে, অনেকে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে, অনেকে একটু মনোযোগ বাড়াইতে হবে। তোমরা যদি আমার ক্লাসে একটু মনোযোগ বাড়াও, আমি যখন অফলাইনে ক্লাস নিতাম তখন আমি বলতাম যে আমি 2 ঘন্টা ক্লাস নিব, আমার ক্লাসে মনোযোগ দাও, বাসায় যে জাস্ট রিডিং পড়তে হবে, রিডিং পড়লে তোমার 100% পড়া হয়ে যাবে, 80% পড়া ক্লাসেই হয়ে যাবে। আশা করি কথাটা এখনো প্রযোজ্য, ক্লাসে মনোযোগ দিলে আশা করি তোমাদের পড়া এখনো হয়ে যায়। তোমাদের ফিডব্যাক কি, হয় কি? জি ভাইয়া। অনেক ভালোভাবে করি না। জি ভাইয়া। আশা করি হওয়া উচিত। এবং আমরা তো এবছর থেকে লাইভ ক্লাস শুরু করেছি, গত 2 বছর তো আমরা রেকর্ডেড সেশন গুলো আমরা বিক্রি করতাম, এবং রেকর্ডেড সেশনের স্টুডেন্টরা আমাদের অসংখ্য রিভিউ দিয়েছে। তারা সেটা জানিয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ক্লাস কেউ যখন 2 বার করে ফেলে তখন পরীক্ষা হলে প্রশ্নটা দেখলে আমাদের কথাটা তার কানে বাজে যে এই প্রশ্নটা আসবে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কমপ্লিমেন্টস আই হ্যাভ গট, যে এই প্রশ্নটা আসবে এবং সে পরীক্ষা হলে যখন বসে থাকে তখন তার কানের মধ্যে সে আমার ভয়েস শুনতে পায় যে ভাইয়া। তো এখন আমরা আমাদের কিন্তু অনেকগুলো সাবস্ক্রাইবার আমাদের রেকর্ডেড ভার্সনে, এবং যারা লাইভ ক্লাসের পছন্দ করে না বা লাইভ ক্লাস যারা করতে চায় না, যারা ইচ্ছা মতো ক্লাস করতে চায়, সো ওদের সাথে তো কখনো আমাদের ব্যক্তিগতভাবে খুব একটা কথা হতো না, কারণ তাদের সাথে আমরা প্ল্যাটফর্ম দিয়ে রেখেছি, তারা সাবস্ক্রাইব করে, সেখান থেকে তারা ভিডিও যখন এসে তখন দেখে। মাঝে মাঝে অনেকে আমাদেরকে ফেসবুক মেসেজ দিত, অনেকে কল দিত, আমাদের নাম্বারে কল দিয়ে তখন কথা হইতো। তো আমি মাঝে মাঝে একটু অবাক হতাম যে তুমি আমাকে কিভাবে, বা অনেকে ভয়েস শুনেই চিনে ফেলতো যে তোফাইল ভাইয়ের সাথেই কথা বলতেছি। আমি কিভাবে বুঝলাম তোফাইল ভাইয়া? তখন ওরা বলতো যে ভাই আপনার ভয়েস আমি প্রতিদিন 2-3 ঘন্টা করে শুনি, আপনার ভয়েস না শুনলে কার ভয়েস শুনবো? তো তোমরাও কিন্তু আমার ভয়েস মোটামুটি সপ্তাহে 5 দিন পর 2 ঘন্টা করে শুনতেছোই যখন কষ্ট করে একটু মনোযোগ যদি বেশি দাও, এখানকার পড়া কিন্তু এখানেই হয়ে যাবে। আমি আবারও বলছি 80% পড়া এখানেই হয়ে যাবে। তোমাকে 20% এর কষ্ট নিজে করতে হবে, বাকি 20% নিজে বাসায় করতে হবে এবং ব্রেনের মধ্যে রিটেইন করে রাখতে হবে। যেমন সবাই আমাকে বলতো, আমি কিন্তু এটা পড়াইছি, পাকস্থলীতে যে মসৃণ পেশি কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। এটা কিন্তু খুব উন্নত মানের প্রশ্ন, এটা কিন্তু সব বাচ্চা কাচ্চারা পারবে না। তো আশা করি তোমরা পারবা। ওকে, ঠিক আছে, আমরা 7 মিনিট বেশি নিয়ে ফেললাম, সমস্যা নাই। এখন রাসায়নিক পরিপাক। তো রাসায়নিক পরিপাকে তো এনজাইমের খেলা। পাকস্থলীতে কি কি এনজাইম আছে আমরা মনে রাখবো যে পাকস্থলীতে শর্করা ছাড়া বাকি 2টা পরিপাক হবে। মুখমণ্ডলে শুধুমাত্র মুখগহ্বরে শুধুমাত্র শর্করার পরিপাক হয়েছিল, এইখানে কিন্তু শর্করার পরিপাক হবে না, শুধুমাত্র বাকি 2টার হবে। তাহলে ব্যাপারটা কিন্তু বেশ মজার। উপরে ছিল একটা, নিচে হচ্ছে 2টা। আচ্ছা, এখন পাকস্থলীতে যারা যে পরিপাকের কাজটা করে তার নাম হলো গ্যাস্ট্রিক জুস। এখন গ্যাস্ট্রিক জুস কোথা থেকে আসে প্রশ্ন হবে? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। এখন এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি, এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় ধরনের কোষ থাকে? এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের কোষ থাকে। সো আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থি, সেই গ্যাস্ট্রিক গ্রন্থিতে কয় ধরনের কোষ থাকে যদি কখনো প্রশ্ন আসে, উত্তর দিবা যে গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের কোষ থাকে। তো সেই 4 ধরনের কোষের মধ্যে একটা কোষ অলরেডি আপনি জানেন, সেই কোষটার নাম অলরেডি আপনার জানা, সেটার নাম ছিল হলো প্যারাইটাল কোষ, যেখান থেকে HCl আসে। আশা করি তোমাদের মনে আছে। আরো বাকি 3টা কোষ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কোষ। এবং আমরা এখন, তোমরা একটু যদি বইয়ের পেজ করে উল্টায়, যাতে নতুন বই 128 নাম্বার পেজে যাও, একটু কষ্ট করে যদি পেছনের দিকে যাও, একটু খুঁজে বের করো, একটু মানুষকে হেল্প করো তো। মানুষের জন্য কয় নাম্বার পেজে আছে তোমাদের এই টপিকটা? 121 প্রশ্ন নাই কোনো। গ্যাস্ট্রিক গ্রন্থি এই টপিকটা কত নাম্বার পেজে আছে? সো যাদের যে ভার্সনের বই, কারো বই 121, কারো বই 122, কারো বই 94, কারো বই 128, খুঁজে বের করো, আমরা এই টপিকটা পড়বো এখন। গ্যাস্ট্রিক গ্রন্থি কি কি প্রকারের আছে? সো আমরা দেখলাম যে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের কোষ থাকে। আমি যে টপিকটা এখন পড়াবো, তুমি বললাম তো মনে রাখতে হবে, এটা তোমার বাপ মায়ের নাম যতটা গুরুত্বপূর্ণ, এই টপিকটা ততটাই গুরুত্বপূর্ণ।
ভেরি 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 টু দি পাওয়ার কিউব ইম্পর্টেন্ট, এতটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। তো আমরা সবাই জানি যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে 4 ধরনের, গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের কোষ থাকে। একটা নাম অলরেডি আমরা জানি, যেটার নাম হলো প্যারাইটাল কোষ, এটার নাম আমরা জানি। সো প্যারাইটাল কোষের অপর নাম হলো অক্সিনোটিক কোষ, প্যারাইটাল কোষের অপর নাম হলো অক্সিনোটিক কোষ। সো একই জিনিসের দুইটা নাম। এটা কি ক্ষরণ করে? HCl ক্ষরণ করে, এটা ক্ষরণ করে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, সো এখান থেকে আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে, তুমি এটা এইভাবে মনে রাখতে পারো, আমরা বলি না যে হাইড্রোজেন পার অক্সাইড, তুমি এখানে হাইড্রোজেন পার অক্সাইড এই কথাটা মনে রাখতে পারো। হাইড্রোজেন দিয়ে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, পার দিয়ে হলো প্যারাইটাল, অক্সাইড দিয়ে হলো অক্সিনোটিক কোষ। তাহলে মনে রাখাটা সহজ হয়ে যাবে, যাহাই প্যারাইটাল কোষ তাহাই অক্সিনোটিক কোষ। এখান থেকে কি আসে? HCl আসে, আমরা আশা করি মনে রাখতে পারবো। এরপর হলো মিউকাস কোষ, মিউকাস কোষ থেকে মিউকাস আসে। মিউকাস কি জিনিস সেটা মুখে হাত দিলেই বুঝতে পারবা, পিচ্ছিল মিউকাস। এরপর হলো আর্জেন্টাফিন কোষ। সো আর্জেন্টাফিন কোষটা নাম শুনে বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনার ভক্ত, আর্জেন্টাফিন কোষ। তো আর্জেন্টাফিন কোষ থেকে কি আসে? ইন্ট্রিনজিক ফ্যাক্টর আসে। ইন্ট্রিনজিক ফ্যাক্টর পরীক্ষার জন্য ভয়ঙ্কর 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 ইম্পর্টেন্ট। এখন এই জিনিসটা আমরা কিভাবে কিভাবে মনে রাখবো? সো ইন্ট্রিনজিক ফ্যাক্টর যথেষ্ট কঠিন একটা নাম। সো এভাবে মনে রাখতে পারো যে কঠিন নামের সাথে কঠিন নাম, এখান থেকে গ্যাস্ট্রিক ইন্ট্রিনজিক ফ্যাক্টর আসে। এই কঠিন নামের সাথে কঠিন নাম মানে আর্জেন্টাফিন কোষ থেকে আসলে হলো ইন্ট্রিনজিক ফ্যাক্টর। তুমি প্রশ্ন করতে পারো যে ভাই এই জিনিসটা কি, আবার গ্যাস্ট্রিক ইন্ট্রিনজিক ফ্যাক্টর এই জিনিসটা দিয়ে কি বোঝায়? এই জিনিসটা দ্বারা বোঝায় আমরা যে ভিটামিন খাই তার মধ্যে একটা ভিটামিন হলো ভিটামিন B12। এই ভিটামিন B12 কে শোষণ করার জন্য, গতকালকে কিন্তু আমি শোষণ কি জিনিস সেটা পড়ায় ফেলেছি, এই ভিটামিন B12 কে শোষণ করার জন্য দরকার হলো ইন্ট্রিনজিক ফ্যাক্টর। তুমি লিখে রাখতে পারো যে আর্জেন্টাফিন কোষকে শোষণ করার জন্য, মানে ভিটামিন B12 কে শোষণ করার জন্য ইন্ট্রিনজিক ফ্যাক্টর দরকার, যেটা আসে কোথা থেকে? যেটা আসে হলো ইন্ট্রিনজিক ফ্যাক্টর থেকে। সেখান থেকে তুমি যে কথাটা মনে রাখতে পারো, কিভাবে মনে রাখবা? তুমি লিখে রাখতে পারো আর্জেন্টিনা ফ্যান। সো আর্জেন্টিনা দিয়ে আর্জেন্টাফিন বুঝাবে, আর ফ্যান দিয়ে ফ্যাক্টর। কি ফ্যাক্টর? ইন্ট্রিনজিক ফ্যাক্টর। সো দ্যাটস দ্য থিং। আর্জেন্টিনা ফ্যান দিয়ে তাহলে কোন ফ্যাক্টরটা বেশি থাকে? ভিটামিন B12 অ্যাবজর্ব করার ক্ষমতা বেশি থাকে। আর খেলা তো বোধহয় রবিবার সকালবেলা। আমি ভাই আর্জেন্টিনা সাপোর্টার, এবং আমি তোদেরকে লিখে দিলাম আর্জেন্টিনা জাস্ট গো হারা হারবে, গো হারা হারবে। মেসি আবারও এই চাপটা নিতে পারবে না, এবং আবারও মেসি জাস্ট লাড্ডা গুড্ডা খাবে। যদিও আমরা আর্জেন্টিনার সাপোর্টার হলো খুবই আবেগী সাপোর্টার, কিন্তু আর্জেন্টিনার টিমটা আমি গত 2 দিন ধরে এই বিষয়ে অ্যানালাইসিস করছি। আর্জেন্টিনার টিমটা গত 20 বছর ধরে আমার দেখা সবচেয়ে বড় প্রকৃতির টিম। এদের না আছে কোনো ডিফেন্স, না আছে কোনো মিডফিল্ড, এদের আছে একমাত্র মেসি আর সামনের কয়েকটা প্লেয়ার, বাকি সবগুলো হলো পিওর বলদ। এই পিওর বলদ টিম নিয়ে ব্রাজিলের মতো টিমের সাথে খেলতে যাওয়া হলো জাস্ট হাস্যকর কথা। পিওর হারে যাবে। যদি এরা কোনোভাবে জিতে যায়, দ্যাট উইল বি কল্ড অঘটন, এবং দ্যাট উইল বি কল্ড আ মিরাকল। যারা এখানে যারা এখানে আর্জেন্টিনা সাপোর্টার আছো, কখনোই জেতার আশা করবি না। যদি তুই জেতার আশা করিস তাহলেই মনে কষ্ট পাবি, গ্যারান্টি দিলাম। তুমি ধরেই রাখো তুমি গো হারবা, তাহলে যদি ভালোভাবে হারে 1-0 বা 2-0 বলে, তাহলে একটু মানুষের শান্তি লাগবে যে গো হারা হারিবে। আমি ধরে রাখছি যে মোটামুটি গু হারা, যেটাকে বলে গু হারা হারবে। মানে কি বলবো, গু হারা শব্দটা কোথা থেকে আসছে আমি আসলে জানি না, খুব খারাপ একটা শব্দ। মানে এমন ভাবে হারাইছে যে পায়খানা রাস্তা দিয়ে হাগু বের হয়ে গেছে। এটাই গু হারা কিনা কে জানে। যাই হোক, হতে পারে। তোমাদের কি কারো গু হারা শব্দের ব্যাখ্যা জানা আছে নাকি? আমি জানি না, তবে আর্জেন্টিনা যে গু হারা হারবে এতে আমার কোনো সন্দেহ নেই। আমি তো দায়িকোর আর্জেন্টিনা ফ্যান, আমি বলি আমি জন্মগত আর্জেন্টিনা ফ্যান, কারণ আমি ফুটবল দেখে আর্জেন্টিনা সাপোর্ট করি না। আমার আব্বা আর্জেন্টিনা সাপোর্ট করতো, সেই জন্য আমিও আর্জেন্টিনা সাপোর্ট পারে। তো আমি সেই জন্য আর্জেন্টিনা সাপোর্টার। কিন্তু সাপোর্টার যখন একবার হয়ে গেছি, তখন তো আর আমি তখন ওদের সাথে বেইমানি করতে পারি না, সাপোর্ট দিয়ে ফেলছি এখন। সো যাই হোক, কিন্তু প্রত্যেকবার ব্যাটারা গো হারা হারে বিশ্বকাপে যায় আর গো হারা হারে। কি বলবো আর, কি হয়েছে বলো তো? হাত তুলছে কেন? ভাইয়া আমার বই এটা নাই। হ্যাঁ রে,
এটা এই কথাটা আর কখনোই বলবা না। তোমার বইয়ে নাই, তোমার বই থাকবে, যখন তুমি নতুন বই কিনবা। এখন তো তোমাকে আমি এই বইটা দিয়ে দিব PDF, তখন তুমি এই বই থেকে লিখে নিবা বা ছবি তুলে নিবা, কয়েকদিন এই বই থেকে পড়বা, তাহলেই হয়ে গেল। যাই হোক, তাহলে আর্জেন্টিনা ফ্যান হওয়া মানে দুঃখের কথা। কিছু কিছু শরৎচন্দ্রের একটা বিখ্যাত লাইন আছে, যেসব সেটাই হলো অমর ভালোবাসা, যেই ভালোবাসায় বিরহ থাকে। তো আর্জেন্টিনা ফ্যানদের সাথে আর্জেন্টিনা ফুটবল টিমের ভালোবাসাটা হলো অমর ভালোবাসা। এই ভালোবাসায় তুমি প্রতিনিয়ত আঘাত পেতে থাকবা, কখনোই তোমার মুখে হাসি আসবে না, কিন্তু তারপরে তুমি ভালোবেসে যাবে। এটাই আর্জেন্টিনা ফ্যান। কে যেন কমেন্ট করছে ব্রাজিলের ফ্যানরা একটা ভালো মানুষ, ওই বইটা হলো 100% ভুয়া। কে ওই ভুয়া ছেলেটাকে? আমরা ব্রাজিল সাপোর্টার 100% ভুয়া। তোদের সাপোর্টার তো দেনা পাওনার বিষয়, আমাদেরটা দেখবে না, স্বার্থহীন ভালোবাসা। জন্মের পর থেকে আর্জেন্টিনাকে কিচ্ছু জিতে দেখিনি, কিন্তু তারপরও আর্জেন্টিনাকে ভালোবেসে যাচ্ছি, এইটার নামই তো ভালোবাসা। তোরা হলি পুরা জেনুইন ভালোবাসা। ওটা মিথ্যা ভালোবাসা ভাইয়া। হ্যাঁ, ওদেরটা ব্রাজিলের ভালোবাসা হলে 100% মিথ্যা। এরা যারা সাপোর্টার দাবি করে, এটা হলো পুরোপুরি লেনদেনের সম্পর্ক, মানে তুমি দাও গিভ এন্ড টেক বলে একটা যে সম্পর্ক আছে, সেইটা খুবই খারাপ প্রকৃতির সম্পর্ক। আর্জেন্টিনার ফ্যানদের ভালোবাসাটা মনের ভেতর থেকে আসে, একদম মনের ভেতর থেকে। এই মানুষগুলো হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের মধ্যে একজন, আমিও তাদের মধ্যে একজন। কষ্ট পাওয়ার জন্য শুধু এদেরকে ভালোবাসি। এবং একটা গান আছে না, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ফিরে আসি, এই গানটা অ্যাকচুয়ালি কিন্তু আর্জেন্টিনা ফ্যানদের জন্য লেখা হয়েছে। প্রত্যেকবার টুর্নামেন্টে যাবে, প্রত্যেকবার গুহারা হারবে, আবার আর্জেন্টিনাকে সাপোর্ট করবে। পরশুদিন আবার এই ঘটনাই ঘটবে, আবার গুহারা হারবে, তারপর বিশ্বকাপে দেখা যাবে আর্জেন্টিনার পতাকা তুলছে বাসায়। তো এই ঘটনা ঘটতে যাচ্ছে, আগেই বলে দিলাম গুহারা হারবে। হারার পর যদি কেউ আমাকে বলতে আসে যে ভাই খুব কথা বলছেন, আমি কিন্তু আগেই বললাম যে আমি গুহারা হারবো, আগেই কিন্তু আমি সেফ সাইডে চলে গেলাম, আমাকে কেউ হারার পরে কথা শুনিতে আসি না। যাই হোক, আর্জেন্টিনা কি ভালোবাসা বলো। ওকে, তাহলে 3 রকমের কোষ শিখে ফেললাম। এরপর হলো জাইমোজেনিক কোষ। জাইমোজেনিক কোষের অপর নাম হলো চিফ কোষ। এখান থেকে আসল এনজাইমটা আসে, পেপসিনোজেন আসে, নিষ্ক্রিয় পেপসিনোজেন। সো পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে পেপসিন কোথা থেকে আসে, চিফ কোষ থেকে আসে বা জাইমোজেনিক কোষ থেকে আসে, এই কথাটা মনে রাখতে হবে। সো এখন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটাও আসবে যে ভাইয়া গ্যাস্ট্রিক গ্রন্থিতে কোন কোষটা থাকে না, তখন কিন্তু তুমি এই উত্তরটা করবা, গ্যাস্ট্রিক গ্রন্থিতে কোন কোষটা থাকে না। একটা সূত্র আছে, এটা ব্রাজিল ফ্যানদের জন্য এই সূত্রটা আমি বানাইছি। সেটা হচ্ছে যে এই সূত্রটা মূলত ব্রাজিল ফ্যানদেরকে উদ্দেশ্য করে ওদেরকে জ্বালানোর জন্য। সেটা হলো, সূত্রটা মনে রাখবা, আমি আর্জেন্টিনা যাই। তো সূত্রটা হলো কোন কোন কোষ থাকে, কোন কোন কোষ থাকে হলো পাকস্থলীতে। আ দিয়ে হলো অক্সিনোটিক, মি দিয়ে হলো মিউকাস, আর্জেন্টিনা মানে আর্জেন্টাফিক, যাই মানে জাইমোজেনিক। সো এই 4টা কোষ থেকে আমি আর্জেন্টিনা যাই। তুমি এই কথাটা ব্রেনের মধ্যে পুরোপুরি সেট করে ফেলো, একদম সেট করলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। সো ব্রাজিল ফ্যানরাও বইয়ের মধ্যে লিখে রাখো, আমি আর্জেন্টিনা যাই। লিখছো? আর্জেন্টিনা যাব না, এটা আমার একটা কোশ্চেন আছে ভাই, আমার একটা প্রশ্নের খেতা পুরি লেখ, বইয়ের মধ্যে লেখ, ব্রাজিল ফ্যানদেরকে লিখতে হবে, এটা আমি শিখাচ্ছি। ভাই আমি লিখবো আমি আর্জেন্টিনা যাই না। না লিখলে তো তোমার সূত্রটা পরীক্ষা করবা, পরীক্ষা ভাইয়া না লাগিয়ে দিব। আমি একটা কোশ্চেন করব। না লিখতে হবে, আমি আর্জেন্টিনা যাই, লিখে রাখো। আমি আর্জেন্টিনা যাব না। মানে ব্রাজিল কি বলবো, মানে আচ্ছা যাই হোক, এরা আসলে ভালো মানুষের কথা বুঝবে না। যাই হোক, তো ঠিক আছে, তবে আর্জেন্টিনা ফ্যানরা খুব সুন্দর করে লিখে রাখো, আমি আর্জেন্টিনা যাই, বইয়ের উপরে লিখে রাখতে পারো, এটা একটা অসাধারণ সূত্র। কার যদি প্রশ্ন ছিল, কে সেটা? হাতটা তো তুলছিস কিন্তু বুঝতে তো পারতেছি না, 6 জন হাত তুলে আছে। তোদের কি সবাই প্রশ্ন করতে চাস? বোরহান বলো, তোমারই প্রশ্ন হবে, আমি বুঝতে পারছি। বোরহান, তোমার প্রশ্ন নাকি? হ্যাঁ ভাই, আমার প্রশ্ন। আমি বলতে চাচ্ছিলাম, এই যে ভিটামিন B12 এর সাথে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের যে মিলটা, ওইটা আমি আরেকবার শুনতে চাচ্ছিলাম। ও, এটা তেমন কোনো জটিল বিষয় না। ভিটামিন B12 কে পাকস্থলী মানে খাদ্য নালী থেকে বা পরিপাক নালী থেকে রক্তে যাওয়ার জন্য ইন্ট্রিনসিক ফ্যাক্টরের দরকার হয়, না হলে সে রক্তে প্রবেশ করতে পারে না। অনেকটা কিছু বার থাকে না, যেখানে শুধুমাত্র গার্লফ্রেন্ড থাকলে সেই বারে ঢুকতে দেওয়া হয়, একা পুরুষ মানুষকে ঢুকতে দেওয়া হয় না, ব্যাপারটা অনেকটা এরকম। ভিটামিন B12 যদি রক্তে প্রবেশ করতে চায়, তখন তাকে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সহায়তা নিতে হয়, তারপরে সে রক্তে প্রবেশ করার লাইসেন্স পায়। এত কিছু পড়াইলাম, আমি আর্জেন্টিনা যাই, কোনটা কোন কোষ মনে রাখতে হবে। যাইয়ের ভাই কিন্তু চিফ, এখান থেকে কিন্তু পেপসিনোজেন আসে। এই জিনিসটা কোনোভাবেই
ভুল করবা না। এবং অক্সিটোসিক বা প্যারাইটাল কোষ থেকে এসিএল সেই দুটো কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, অনেক কিছু পড়াইছি। একটু দাঁড়াও। ওকে, এখানে গুরুত্বপূর্ণ হলো যে এই অংশটুকু শেষ করতে হবে, শেষ করে একটা ছোট্ট বিরতি দিব। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আরো দু একটা জিনিস পড়াবো। তো 4 ধরনের কোষ থাকে। তার আগে মনে রাখবে 4 ধরনের কোষ প্রতিদিন 2 লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে। লালারস কিন্তু তৈরি করেছিল মাত্র 1.5 থেকে 1200 থেকে 1500। এটা কিন্তু কতটুকু তৈরি করে? এটা কিন্তু তৈরি করে 2 লিটার। আমরা যাতে এই কথাটা অবশ্যই মনে রাখি, ঠিক আছে? ওকে, আরেকটা ছোট্ট কথা এখান থেকে শিখবা, সেটা হলো এই গ্রন্থিগুলো দেখতে কিরকম। ছবি দেওয়া আছে, একটা অসাধারণ ছবি, দেখো লম্বা, কি সুন্দর লম্বা। এগুলোকে বলা হয় নলাকার গ্রন্থি। সো গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো দেখতে কি ধরনের? এরা হলো নলাকার, নলের আকৃতি। নল বলতে টিউব, দেখো বড় একটা টিউবের মতো। সো দেখো এই ধরনের গ্রন্থিকে নলাকার গ্রন্থি, এবং 4 ধরনের কোষ থাকে। আশা করি সবাই উত্তর করা যাবে। এখন কতগুলা গ্রন্থি থাকে আমাদের পাকস্থলীতে? 3.5 মিলিয়ন, তার মানে 35 লাখ। 3.5 মিলিয়ন মানে হলো 35 লাখ, বা গ্যাস্ট্রিক পিট 35 লাখ। ওকে, সো 35 লাখ। এখন এই গ্যাস্ট্রিক পিটে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, পিট মানে হলো গর্ত। ছোটবেলায় তোমরা যখন মার্বেল খেলতা, কেউ কি জীবনে ছোটবেলায় মার্বেল খেলছো নাকি? মার্বেল খেলছো? না। মার্বেল খেলায় এই যে গর্তটাকে কি বলা হয়? মার্বেল খেলায় গর্তটাকে বলা হয় পিক। পিক বা পিক এটাই বলা হয় গ্রামের ভাষায়, কিন্তু ওই শব্দটা আসলে পিক না, ওই শব্দটা হলো পিট। পিট মানে হলো গর্ত। সো এই যে দেখো, এইটাই হলো গ্যাস্ট্রিক পিট। তাকায় দেখো এখানে লেখা আছে, এই জিনিসটাকে বলা হয় গ্যাস্ট্রিক পিট। এই যে পিট মানে গর্ত, এটাই হলো আমাদের গ্যাস্ট্রিক পিট বা গ্যাস্ট্রিক গর্ত। এই গর্তের দুই পাশে দেখো এই যে চিফ কোষ কি সুন্দর, যা পেপসিন ক্ষরণ করে। প্যারাইটাল কোষ যা এইচসিএল ক্ষরণ করে, দেখতে পাচ্ছ কি সুন্দর। এবং মিউকাস ক্ষরণকারী কোষগুলো উপরের দিকে। এই ছবিটা তুমি যদি একবার আঁকো, তোমার কিন্তু ব্রেনে কখনো এই জিনিসটা তুমি কিন্তু মিস করবা না, ঠিক আছে? ওকে, সো আমরা এই ছবিটা তুমি একবার দেখে ফেলবা, এবং মনে রাখবা যে এই কোষগুলা দেখতে লম্বা লম্বা স্তম্ভের আকৃতি। তাহলে পাকস্থলীতে যে আবরণটা থাকে, সেই আবরণের কোষগুলা কিরকম? সরল স্তম্ভাকার এপিথেলিয়াম বা কলামনার এপিথেলিয়াম। পরীক্ষার জন্য 100 স্টার ইম্পর্টেন্ট, টপিকটাকেই তো আমি আগে 100 স্টার বলেছি। সো পাকস্থলীর গায়ের যে আবরণ, সেটা কি এপিথেলিয়াম? সরল স্তম্ভাকার এপিথেলিয়াম। এই কথাটুকু যাতে আমরা সবাই কষ্ট করে মনে রাখি। যে তথ্যগুলো পড়ালাম প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ। এখন গ্যাস্ট্রিক জুসে কত পার্সেন্ট পানি? 99.45%। আর 0.15% অজৈব পদার্থ, 0.4% জৈব পদার্থ। জৈব পদার্থের মধ্যে এই যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর থাকে, মিউসিন থাকে, কিছু এনজাইম থাকে। সেই এনজাইমগুলোর নাম আমরা পড়বো। মূলত কোনটা কি থাকে সেটা, অজৈব পদার্থের মধ্যে কোন অ্যাসিডটা থাকে, এইচসিএল অ্যাসিড, আমরা যাতে মনে রাখি। তাহলে এই গ্যাস্ট্রিক জুসের কাজ কি? এইচসিএল কি করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। এখন এইচসিএল কোন নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করে? আমরা এই কথাটা মনে রাখবো। HCl পেপসিনোজেন এনজাইমটাকে আমরা উপরে দেখতে পাচ্ছি পেপসিনোজেন, এই পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে। এটা আমরা কিন্তু একটু পরে আরেকবার পড়বো। তাহলে পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে কোন অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরীক্ষা প্রশ্নটা কিন্তু এইভাবে আসবে না। পরীক্ষা প্রশ্ন আসবে যে পেপসিন পরিণত হয় কোনটির সহায়তায়? উত্তর হলো HCl, ঠিক আছে? এবং এইটা আবার এই HCl পরবর্তীতে পেপসিনকে বানানোর পর পেপসিনের সাথে মিলিত হয়ে প্রোটিনকে ভেঙে পেপটোনে পরিণত করে। সো এই লাইনটাও পরীক্ষা চলে আসতে পারে যে প্রোটিন, আমরা তো মূলত এই জায়গায় দুইটা জিনিসে পরিপাক করি, একটা প্রোটিন আর একটা হলো লিপিড। সো প্রোটিনকে আলটিমেটলি কিসে পরিণত করা হয়? পেপটোনে পরিণত করা হয়। রেনিন এনজাইম আছে পাকস্থলীতে, এটা দুধের প্রোটিন ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে। মুখস্থ ঝরঝরা টনটনা মুখস্থ। দুধের প্রোটিনের নাম কি? যদি পরীক্ষা প্রশ্ন আসে, ক্যাসিনোজেন। জেন চলে যাবে, শুধু ক্যাসিন থেকে যাবে। গ্যাস্ট্রিক জুস পাকস্থলীর প্রাচীর সুরক্ষা করে এবং বিষাক্ত বস্তুগুলো সব দেহ থেকে বের করে দেয়। এখানে প্রথম 3টা পয়েন্ট থেকেই পরীক্ষায় কিন্তু বহু প্রশ্ন আসবে। এরই সাথে গ্যাস্ট্রিক জুস পড়া শেষ করে দিলাম, এবং আসলে টাইম ভাই মিলানো গেল না, খুবই দুঃখিত। কিন্তু এই পেজটা আমরা পড়ে একটা ছোট্ট ব্রেকে যাব। সো অলরেডি কিন্তু আমাদের এখান থেকে জানা শেষ, বেশিরভাগ জিনিস জানা শেষ। তাহলে পাকস্থলীর প্রাচীরে কি থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। তোমরাই এখন বলতে পারবা গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো কিন্তু নলাকার গ্রন্থি। আমরা আগের জায়গায় ফিরে এসেছি। 4 ধরনের কোষে গঠিত এবং 99.45% পানি। পরীক্ষায় প্রশ্ন আসবে যে গ্যাস্ট্রিক জুস যে খরিত হয়, এটা কে নিয়ন্ত্রণ করে? গ্যাস্ট্রিন হরমোন এই নিয়ন্ত্রণটা করে।
গ্যাস্ট্রিন হরমোন এই নিয়ন্ত্রণটা করে। আমরা যাতে এই কথাটা মনে রাখি, গ্যাস্ট্রিন হরমোন পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করে। শর্করার পরিপাক কিন্তু ঘটে না, এই কথাটা শিখতে হবে। শর্করার পরিপাক ঘটে না, আমিষের পরিপাক ঘটে। এখন আমিষের যে পরিপাক ঘটে, কি কি এনজাইম এখানে থাকে? কয়েকটা এনজাইম থাকে, আমি তোমাদেরকে খেয়াল করে দিচ্ছি। একটা এনজাইমের নাম হলো পেপসিন, একটা নাম হলো রেনিন, আরেকটা নাম হলো জেলাটিন। সো তিনটা এনজাইম টোটাল থাকে, পেপসিন, রেনিন এবং জেলাটিন। এই তিনটা জেলাটিনেজ নামক এনজাইম থাকে। সো পাকস্থলীর গায়ে তিনটা এনজাইম থাকে যারা প্রোটিনকে ভাঙতে পারে। এনজাইম দুইটার নাম লিখে দিলাম, মনে রাখার সূত্রটা লিখে দিচ্ছি। লাল মনে রাখার সূত্র হলো পাজেরো। পাজেরো গাড়ি তোমরা সবাই চেনো। পা দিয়ে হলো পেপসিন, জে দিয়ে হলো জেলাটিনেজ, রো দিয়ে হলো রেনিন। তাহলে পাকস্থলীতে কি কি এনজাইম থাকে এই জিনিসটা আমাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে। পাকস্থলীতে এনজাইম থাকে তিনটা, তারা হলো পাজেরো। আমি যদি আগের পেজে যাই, আগের পেজে যে লালা গ্রন্থিতে এখানে লেখা আছে পাকস্থলীতে, তাহলে প্রোটিন পরিপাককারী কি কি এনজাইম থাকে আমরা কষ্ট করে মনে রাখবো। পেপসিন, জেলাটিন এবং রেনিন। জেলাটিনেজ অ্যাকচুয়ালি এবং রেনিন। পেপসিন, জেলাটিনেজ এবং রেনিন এগুলো হলো প্রোটিন পরিপাককারী। সবাই খাতার মধ্যে লিখে নাও। বুঝতে পেরেছো? পারা যাবে? আরেকবার একটু বলো। লাল পাজেরো, পাজেরো পা দিয়ে হলো পেপসিন, জে দিয়ে হলো জেলাটিনেজ, রো দিয়ে হলো রেনিন। লিপিড পরিপাককারী একটা এনজাইম থাকে যার নাম হলো লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ। সো আমরা যে সূত্রটা আলটিমেটলি মনে রাখবো, লাল পাজেরো, পাকস্থলীতে একটা লাল পাজেরো ঘুরে বেড়ায়। সবাই লিখে নিতে পেরেছো কি? পেরেছো? ওকে, সো পাকস্থলীর পরিপাকের আমরা মোটামুটি বেসিক কথা জেনে গেলাম। এখন আমিষ পরিপাক কিভাবে হয় তাকায় দেখো। এখানে আমরা আগেই বলেছি পেপসিনোজেন এবং প্রোরেনিন তারা কিন্তু গ্যাস্ট্রিক HCl এর সহায়তায় তারা কিন্তু সক্রিয় পেপসিন এবং রেনিনে পরিণত হয়। এরা আগে নিষ্ক্রিয় অবস্থায় খরিত হতো। নিষ্ক্রিয় বলতে মানে তখন এরা কাজ করতে পারতো না। যখন HCl এর সাথে দুজনে দেখা হয়, HCl তাদেরকে সক্রিয় করে দেয় আলটিমেটলি। এবং আলটিমেটলি এরা কিন্তু এরা তারপরে কাজ শুরু করে। কিভাবে কাজ করে? পেপসিন কি করে? প্রোটিন জাতীয় জিনিসকে পেপটোনে পরিণত করে এবং প্রোটিওজে পরিণত করে। দুটা জিনিসই পরিণত করে। প্রোটিওজ এবং পেপটোন কি জিনিস? প্রোটিনের ছোট ভাই। প্রোটিনকে ভাঙলে প্রোটিওজ এবং পেপটোন পাওয়া যাবে। আচ্ছা, একটু একটা লাইন দেখে আসলাম না। রেনিন দুধের প্রোটিন প্যারাকেসিনকে ক্যাসিনে পরিণত করে। এখানে গুরুত্বপূর্ণ, ওখানে লাইনটা বোধহয় একটু কি দেখে আসলাম, একটু কনফিউজ। লাইনটা কি দেওয়া আছে? লাইনটা তো ফ্লোতে দেখাই গেলাম। 5 জন হাত তুলেছো কেন? আমি একটু আগের পেজটাতে ফিরে যাচ্ছি, 128 নম্বর পেজে। একটু আসতে সময় লাগলো। এখানে তাকায় দেখো, গ্যাস্ট্রিক জুসে বিদ্যমান রেনিন এনজাইম দুধের ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে। এই লাইনটা আমরা একটু, সবাই লাইনটা বোধহয় লিখে নিয়েছো। এই লাইনটাতে একটু ঝামেলা আছে। এই লাইনটা একটু এডিট হবে। এই লাইনটা হালকা একটু এডিট হবে। ক্যাসিনোজেনকে ক্যাসিন না, অ্যাকচুয়ালি দুধের যে ক্যাসিন, সেই এই জিনিসটা একটু আমাদেরকে চেঞ্জ করতে হবে। দুধের যে ক্যাসিন সেটাকে প্যারাক্যাসিনে পরিণত করে। এই জায়গাটা একটু এডিট হবে। যারা বইয়ে একটু খেয়াল করবা, যারা এখানে ক্লাসটা করছো, এই জায়গাটাতে একটু এডিট হবে। ক্যাসিনোজেনকে ক্যাসিন না, দুধের ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করে। আমি বাংলায় কালো কালিতে লিখে দিচ্ছি যারা দেখতে পাও। প্যারাক্যাসিন, দুধের ক্যাসিনকে সামনে একটা প্যারা লাগাই দাও, এটি পরীক্ষা আসবে। রেনিনের কাজ কি? ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করা, ক্যাসিনোজেনকে ক্যাসিনে না। আমরা এটা একটু বোধহয় এখানে স্যার লিখতে একটু উল্টাপাল্টা করে ফেলেছেন। তো বইয়ে আগের যে পেজটা যেখানে আমরা পড়ছিলাম সেখানে কিন্তু ঠিক দেওয়া আছে।
আমরা যদি আগের পেজে চলে যাই, যারা বুঝতে পারো না হাত তুলতে পারো, কোনো সমস্যা নেই। এই যে তাকায় দেখো, রেনিন দুধের আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। এই লাইনটা ওখানে একটু লিখতে ভুল করেছে, এই লাইনটাই ঠিক। আমরা কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? ক্যাসিনোজেনকে কেটে দেবো, বুঝতে পেরেছি। জিলেটিনাসও কি নিষ্ক্রিয়ভাবে করতে হয়? আমার জানা মতে জিলাটিনেজ নিষ্ক্রিয়ভাবে খরিত হয় না, জিলাটিনেজ ডিরেক্ট বোধহয় খরিত হয়, জিলাটিনেজ নিষ্ক্রিয়ভাবে খরিত হয় না, শুধু পেপসিনোজেন এবং প্রোরেনিন নিষ্ক্রিয়ভাবে খরিত হয়। ভাইয়া গ্যাস্ট্রিক জুস আসলে কি পদার্থ? কি পদার্থ মানে পানি এনজাইমের মিক্সড তরল পদার্থ। আচ্ছা, সো তাহলে এখানে এই জিনিসটা যেটা পড়াইলাম, কি করে রেনিনের কাজ কি? রেনিনের কাজ হলো কেসিনকে প্যারাকেসিনে পরিণত করা। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, এখন এটাই আমরা শিখবো, দুধের ক্যাসিনকে প্যারাকেসিনে পরিণত করা। তারপরও যেহেতু গাজী আজম স্যারের বইয়ে আছে, পরে ওই লাইনটাও আছে যে প্যারা ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে, সেটাও জানবো। দুটাই জানবো আমরা, যেহেতু বইয়ে দেওয়া আছে, অপশনে দুটাই থাকতে পারে। এবং অ্যাকচুয়ালি এটার মধ্যে পার্থক্যটা কি? ক্যাসিনকে প্যারাকেসিন বা ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করার এর অর্থ হলো যাতে এটাকে আমরা অ্যাবজর্ব করতে পারি। প্যারাকেসিনটা সরাসরি রক্তে প্রবেশ করতে পারে। সো ওখানে যে দুধের ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে, ওই ক্যাসিন বলতে প্যারাকেসিনকেই বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি, যেটা কিনা দ্রাব্য, যেটা কিনা আলটিমেটলি রক্তে শোষিত হতে পারে, শোষণ উপযোগীতে পরিণত করা। এটি হলো রেনিনের কাজ। পরীক্ষায় প্রশ্ন দুইভাবে আসতে পারে, যে দুধের আমিষের উপরে কাজ করে কোনটা? দুধের আমিষের উপরে কাজ করে হলো রেনিন। প্যারাকেসিন বলতে যেটাকে অ্যাবজর্ব করা যাবে। সো ওই লাইনটাকে ডিরেক্ট ভুল বলবো না আমরা, দুটাই ঠিক। এটাও যদি পরীক্ষায় আসে সেটাও দাগাবা, ওইটা থাকলে ওটা দাগাবা, এবং এইটাই থাকবে। ক্যাসিনকে কিসে পরিণত করে যদি আসে, উত্তর হবে প্যারাকেসিনে। যদি ক্যাসিনোজেনকে কিসে পরিণত করে, উত্তর হবে ক্যাসিনে। হোপ ইট মেক সেন্স, আশা করি তুমি উত্তর করতে পারবা। এবং আলটিমেটলি এটাকে অ্যাবজর্বেবল, যাতে এটাকে আমরা রক্তের মধ্যে প্রবেশ করাতে পারি, বা যাতে এটাকে আমরা ফার্দার আরো ভাঙতে পারি, সেই কাজটা এটা করা হয়। সো এর সাথে সাথে আমিষ পরিপাক থেকে জেনে গেলাম টোটাল 3টে এনজাইম কাজ করে, পাজেরও। আচ্ছা, আর 3 মিনিট পর একটা ছোট্ট ব্রেক হবে। স্নেহ পরিপাক কোন এনজাইমটা কাজ করে? লাইপেজ এনজাইম। আমরা এইটুকুই মনে রাখতে পারবো। এবং এই লাইপেজ এনজাইমের কাজটা কি? লাইপেজ এনজাইমের কাজ হলো লিপিডকে ভাঙা। ঠিক আছে, এখন খেয়াল করো, এই যে গ্যাস্ট্রিক লাইপেজ, এটা যেহেতু পাকস্থলীতে আসে সেজন্য এটা নাম হলো গ্যাস্ট্রিক লাইপেজ। এইটার কাজ হলো শুধুমাত্র মাখনের চর্বির উপরে কাজ করে। দেখছো, গ্যাস্ট্রিক লাইপেজ তাহলে কিন্তু তেমন একটা কাজ করে না, এইটার কাজ হচ্ছে শুধুমাত্র মাখনের চর্বির উপরে কাজ করা। আচ্ছা, তাহলে খাবার আমরা যেটা খাইলাম সেটা পাকস্থলীতে কতক্ষণ থাকবে? সবাই আমাকে একটু বুদ্ধি করে বলো, পাকস্থলীতে কতক্ষণ থাকবে? 2 থেকে 6 ঘন্টা। 2 থেকে 6 ঘন্টা, দ্যাটস ইট। আচ্ছা, ওকে। এখন পাকস্থলীতে এত ভয়ঙ্কর জিনিস আছে, HCl আসে, তারপরে প্রোটিন পরিপাককারী এনজাইম আছে, এতগুলো জিনিস এখান থেকে তৈরি হয়। পাকস্থলী নিজেও তো পরিপাক হয়ে যেতে পারে। এখানে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না, আমি এটা 1 মিনিটে পড়াই দিচ্ছি। পাকস্থলী পরিপাক মানে কি? পাকস্থলী নিজেই তো নিজে নষ্ট হয়ে যাওয়ার কথা। এর কারণ হলো পাকস্থলীর গায়ে একটা আবরণ আছে, যেটার নাম হলো গ্যাস্ট্রিক মিউকোসা বা এপিথেলিয়াল আবরণ। তোমাদের কি মনে আছে এপিথেলিয়ামের কোষগুলো দেখতে কেমন ছিল? লম্বা লম্বা কলামনার, সিম্পল কলামনার। লাইনটা মনে করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে এটা হলো একটা কারণ। একটা কারণ কি? গ্যাস্ট্রিক মিউকোসার আবরণ থাকে। ঠিক আছে, এই দেখো পাকস্থলীর অন্তর্গাত্রের পুরো মিউকাস স্তর, এটি কিন্তু পরীক্ষায় আসবে। পাকস্থলী নিজে নিজে কেন হজম হয় না? তার কারণ হচ্ছে মিউকাস স্তরটা থাকে পুরু। 2 নম্বর কথা হলো, পাকস্থলীর গা থেকে কিন্তু বাইকার্বনেট খরিত হয়, যেটা কিন্তু পরবর্তীতে কিছু সময় পরেই HCl কে প্রশমিত করে দেয়। আচ্ছা, 3 নম্বর কথা, এই যে পেপসিনোজেন গুলো, এগুলো কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয়, ফলে এরা যখন কোষের ভেতরে থাকে তখন কিন্তু তারা কাজ করতে পারে না। তারা যখন কোষ থেকে বের হয়ে পাকস্থলীর ভেতরে কাজ করে, সেইখানে ক্ষরণ হওয়ার পর তারা কাজ করে খাদ্যের উপরে। এইটুকু আমরা মনে রাখবো, যারা HCl এর সহায়তা কাজ করতে পারে। আর পাকস্থলীর কোষগুলা অনেক ঘন সংলগ্ন এবং দৃঢ়, সেই জন্য HCl কিছুতেই আসলে তার ভেতরে প্রবেশ করে তাদের ক্ষতি করতে পারে না। সো যাই হোক, তো স্বাভাবিক অবস্থায় কিন্তু আমাদের পাকস্থলীর গায়ের তেমন কোনো ক্ষতি হয় না। তবে একটা ব্যাকটেরিয়া আছে যার নাম হেলিকোব্যাক্টর পাইলোরি,
খুবই 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 গুরুত্বপূর্ণ এটা। আমাদের যাদের অনেকের বুকে জ্বালা পোড়া করে তাদের অনেকেরই বুকে জ্বালা পোড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো হেলিকোব্যাক্টর পাইলোরি। এই ব্যাকটেরিয়াটার নাম মুখস্থ করা হলো ফরজে আইন। ফরজে আইন হলো অবশ্যই মুখস্থ করতে হবে, মুখস্থ করে খাতায় 5 বার লিখবা। পাকস্থলীর গায়ে যে আলসার, আলসার হওয়ার জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী? হেলিকোব্যাক্টর পাইলোরি। যাদের পেটে আলসার আছে তাদের 75% ক্ষেত্রেই কিন্তু এই ব্যাকটেরিয়াটাকে খুঁজে পাওয়া যায়, হেলিকোব্যাক্টর পাইলোরি। পাইলোরি নামটা শুনে বুঝতেই পারছো যে এটা পাকস্থলীর পাইলোরাস অংশে থাকে, বুঝতে পারছো? তো এই ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ হতে পারে, বা যারা যারা বেশি বেশি ব্যথার ওষুধ খায়, ব্যথার ওষুধের নাম হলো এনএসএইড। এনএসএইড এর ফুল মিনিংটা কি? নন স্টেরয়েডাল, মানে এগুলো স্টেরয়েড না। অ্যান্টি মানে বিরুদ্ধে, ইনফ্লামেটরি ড্রাগ, বি দিয়ে ড্রাগ। ইনফ্লামেটরি মানে কি? প্রদাহ। তাহলে যে ওষুধগুলো খেলে আমাদের প্রদাহ কমে, যেখানেই প্রদাহ সেখানেই ব্যথা। সো এগুলা প্রদাহের বিরুদ্ধে কাজ করে, এবং এই ওষুধগুলো স্টেরয়েড জাতীয় না, সেই জন্য এটাকে বলা হয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা ব্যথানাশক ঔষধ। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে কোন জাতীয় ঔষধ পাকস্থলীর ক্ষতি করে, উত্তর হলো এনএসএইড। সেই জন্য আমরা যখন ব্যথার ওষুধ খাই সাথে সাথে পাকস্থলীর ক্ষতি যাতে না হয় আমরা একটা গ্যাসের ওষুধ খাই নেই। যদিও সেটাকে গ্যাসের ওষুধ বলা হয়, অ্যাকচুয়ালি সেটা আসলে গ্যাসের ওষুধ না, সেটা আসলে এমন একটা ওষুধ যেটা HCl যাতে ক্ষরণ না হয় সেই কাজটা করে, যাতে HCl কম ক্ষরণ হয়। কারণ ব্যথার ওষুধ খাইলে এমনি কিন্তু পাকস্থলীর গায়ের ক্ষতি হয়, তার উপর যদি আরো HCl আসে পাকস্থলীর গাটা আরো নষ্ট হয়ে যাবে। সো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে, এখান থেকে 2টা প্রশ্ন আসতে পারে, কোন জাতীয় ঔষধ? এনএসএইড ব্যথা জাতীয় ব্যথানাশক ঔষধ। আর হলো কোন ব্যাকটেরিয়াটা ক্ষতি করে? আমরা যদি এই কথাটা কষ্ট করে মনে রাখার চেষ্টা করি। সো যা পড়াইলাম আশা করি সবাই বুঝতে পেরেছো। জুবায়ের বলো কি প্রশ্ন আছে? মিউকাস তো পিচ্ছিল পদার্থ, তাহলে মানে পাকস্থলীর ভিতরে যে মিউকাস স্তর ওইটা কিরকম? ওটা কি পানির মতো নাকি শক্ত কিছু? মিউকাস তরল পিচ্ছিল পদার্থ, বা একটা পিচ্ছিল পদার্থ। তুমি শক্ত কিছু না, একদম পানির মতো। তোমার জিহ্বার উপরেও তো কয়েক স্তরের মিউকাস আছে, জিহ্বাটা তাহলে শুকায় যেত। তো পাকস্থলীর উপরে অনেকটুকু মিউকাস থাকে, পাকস্থলীর সবসময় মিউকাস দিয়ে আবৃত থাকে। তুমি যে সামনে কুরবানি হবে, গরুর পাকস্থলী কার সময় দেখো ভিতরটা একদম তরলে পরিপূর্ণ বলে এই অ্যাসিডটা টাচ করতে পারে না। ওকে, সৌরভ। ভাইয়া স্টেরয়েডটা মূলত কি আসলে? স্টেরয়েড একটা ওষুধ যেটা আমাদের বডিতে স্টেরয়েড আছে, যেটা মূলত প্রদাহ কমায়। এটা একটা ওষুধ, স্টেরয়েড আমাদের বডির একটা অংশ, বাইরে থেকে আমরা খেতে পারি। আচ্ছা, অনুশ্রী বলো। ভাইয়া ক্যাসিনোজেন আর ক্যাসিনটা কি এক জিনিস? অ্যাকচুয়ালি ক্যাসিনোজেন এবং ক্যাসিন আমাকে একটু চেক করতে হবে একই কিনা, তবে বোধহয় নিষ্ক্রিয় অবস্থার নাম ক্যাসিনোজেন এবং ক্যাসিনকে অনেক সময় একই হয়তো বা লেখা হয়, হয়তো বা। আমাকে একটু চেক করে দেখতে বলছি যে ক্যাসিনোজেন এবং ক্যাসিনকে কি একই বলা হয় কিনা। আই এম নট শিওর। ক্যাসিনোজেন অনেক সময় ক্যাসিনোজেন বলা হতে পারে একই জিনিস, 90% সম্ভাবনা আছে একই জিনিস হওয়ার। তবে ক্যাসিনোজেনকে তাইলে আর একই জিনিস হলে কেন আর ক্যাসিনে পরিণত করবে? কিন্তু এখানে একটু কথার মারপেচ আছে। যাই হোক, কথার মারপেচটা এমন হতে পারে যে ওখানে একটা শব্দ লিখতে ভুলে গেছে, সলিউবল ক্যাসিন বা দ্রাব্য ক্যাসিন, সেটা লিখলে ভালো হতো আসলে। মাহিরা মিম বলো। ভাই আমরা যে নাপা প্যারাসিটামল খাই এগুলোর সাথেও কি গ্যাসের ট্যাবলেট খাইতে হয়? না, এটা খেতে হয় না, কারণ নাপা কোনো এনএসএইড না, এটা খেতে হয়। সাইফুল বলো। ভাইয়া এই আমিষ পরিপাকের যে এনজাইম গুলো আছে এর মধ্যে জেলাটিনেজের কাজটা কি একটু যদি বলতেন। জেলাটিন জাতীয় খাদ্য অনেক সময় কিছু ঔষধ আছে, ক্যাপসুল দেখবা, যে ক্যাপসুল গুলাতে লেখা থাকে জেলাটিন সমৃদ্ধ। ওই জেলাটিন জাতীয় খাবারকে তারা গ্লুকোজে, তারা আলটিমেটলি অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। জেলাটিন এক ধরনের প্রোটিন। জেলাটিন খাবারের উপরে যে এনজাইমটা কাজ করে তাকে বলে জেলাটিনেজ। ওকে, একটা ছোট ব্রেক নেই, অনেকক্ষণ পড়ালাম তো, তোমাদের মাথা হ্যাং হয়ে যাওয়ার কথা। সৈয়দ বোরহান বলো। ভাইয়া আমি একটা কোন জানি ইউনিভার্সিটির একটা কোশ্চেন চেক করছিলাম, ওখানে দেখছিলাম যে শর্করা এনজাইম কয়টি, বা শর্করা এনজাইম কয়টি, এরকম কোন কোশ্চেন কি আছে? না, এরকম কোনো প্রশ্ন নাই। শর্করা এনজাইম কয়টি এটা বলা কঠিন, বা কোথায় কয়টি এটা আসলে বলা যায় না। এটা একটা অমূলক প্রশ্ন, ভালো প্রশ্ন না, পচা প্রশ্ন। সৈয়দ সাগর বলো। সাগরকে সুযোগ দিতে পারতেছে না, ওর অনেক সাউন্ডের সমস্যা। পিনু খান তুমি বলো। প্রদাহ জিনিসটা কি?
প্রদাহ জিনিসটা পড়বো আমরা প্রতিরক্ষা চ্যাপ্টারে। প্রদাহ মানে পিঁপড়া তোমাকে যদি কোথাও পিঁপড়া কামড় দেয়, তাহলে পিঁপড়া কামড় দিলে যা যা হয় সেটাকে বলে প্রদাহ। পিঁপড়া কামড় দিলে তোমার যে হাতটা ফুলিয়ে ওঠে, ওই জায়গাটা একটু ব্যথা করে, ওই জায়গাটা লাল হয়ে যায়, একটু গরম হয়ে যায়, এই জিনিসটাকেই বলা হয় প্রদাহ। ওখানে যে ঘটনাটা ঘটে সেটা নাম হলো, সেটা নামই হলো প্রদাহ। তামান্না খাতুন। ভাইয়া প্রোরেনিন এনজাইমের কাজ কি? প্রোরেনিন এনজাইমটা HCl এর সহায়তায় রেনিনে পরিণত হয়। রেনিন পরিণত হওয়ার পর এটা দুধের প্রোটিন কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে, এটাই হলো এর কাজ। আসিফা। আচ্ছা আসিফা। ভাইয়া আমার বইতে গ্যাস্ট্রিকুস 5 ধরনের আছে, এটা কি হবে? 4 ধরনের হবে, 4 ধরনের করে নাও, এটাই কারেক্ট। ওকে, অনেক প্রশ্ন নিয়েছি আমরা, একটা ছোট্ট 9টা 5 9টা 15 ফিরে আসবো এক্স্যাক্টলি। তোমরা মোটামুটি আরো 30 মিনিট ক্লাস করে প্রিপারেশন নিয়ে আসবা, কারণ পড়া আসলে অনেকটুকু। তার আগে একটা জিনিস বলো, যা পড়াচ্ছি ব্রেনের মধ্যে প্রবেশ করতেছে কিনা। একবার পড়াবো, বারবার তো পড়াবো না। জি ভাইয়া। জি ভাইয়া ভাইয়া স্টেরয়েডাল নন স্টেরয়েডাল মধ্যে পার্থক্য আরেকবার একটু বলেন তো। তেমন কোনো পার্থক্য হলো গঠনগত পার্থক্য, কাজের দিক দিয়ে পার্থক্য। একটা স্টেরয়েড জাতীয় আর একটা নন স্টেরয়েড, আর একটা স্টেরয়েড জাতীয় না। পার্থক্য বুঝতে হলে তোমাকে গঠনটা পড়তে হবে, স্টেরয়েডের গঠনটা কেমন। আপাতত সেই আলোচনায় আমরা যাচ্ছি না, একটা ছোট্ট ব্রেকে। ওকে, 4 মিনিট বেশি ব্রেক নিলাম। আসলে পড়াতে পড়াতে প্রচুর ক্লান্ত অনুভব করছিলাম আমি নিজেও। আশা করি তোমরা কিছুটা নিজেরাও রিফ্রেশ হয়েছো, তাই তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। থ্যাংক ইউ। তুমি খুব ভালো জি ভাইয়া বলতে পারো, আমার শুনে খুব ভালো লাগে। তোমাদের জি ভাইয়াটা আমার খুব ভালো লাগে শুনতে। জি ভাইয়া বলার জন্য কয়েকজন রেডি থাকে এবং ওদের জি ভাইয়াটা আমার মুখস্থ হয়ে গেছে। তো আমরা কিন্তু খাবারকে পাকস্থলী পর্যন্ত পৌঁছাই দিলাম। আজকে খাবারকে আমরা আরো বেশ কিছু দূর পৌঁছানোর জন্য রাজি আছি আশা করি। আমরা আজকে খাবারকে আগে ক্ষুদ্রান্তে পাঠাই, চলো টাইম নষ্ট করার সুযোগ নাই। খাবারকে আমরা এখন ক্ষুদ্রান্তে পাঠাই দিলাম, ঠিক আছে? এখন আমরা গতকালকে পড়েছিলাম ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার, খুবই গুরুত্বপূর্ণ। যদিও নাম এটা ক্ষুদ্রান্ত, তাহলে এটার নাম ক্ষুদ্রান্ত কেন? মূলত প্রস্থের দিকের জন্য, কারণ এটা চিকন। আমরা যদি প্রস্থচ্ছেদ করি এটা হবে এইটুকু, আর তোমার বৃহদান্ত্র হবে এইটুকু। প্রস্থচ্ছেদ পাইপের যে ব্যাসের দিক দিয়ে এটা আসলে, এই জন্য এটাকে স্মল ইন্টেস্টাইন বলা হয়। না হলে এটার দৈর্ঘ্যের দিক দিয়ে কিন্তু এটা আসলে এটাকেই বৃহদান্ত্র বলা উচিত ছিল যদি দৈর্ঘ্যের কথা আমরা চিন্তা করি। তো ক্ষুদ্রান্তের 3টা অংশ আমরা সবাই জানি, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। এর মধ্যে ডিওডেনাম অংশটা দেখতে ইউ আকৃতি, পরীক্ষার জন্য এটা আমি গতকালকেই পড়াইছি যে ডিওডেনাম দেখতে ইউ আকৃতি। এটুকু কষ্ট করে মনে রাখবা। ডিওডেনামের দৈর্ঘ্যটা কিন্তু পাকস্থলী দৈর্ঘ্যের সমান, 25 থেকে 30 সেন্টিমিটার। এইটা কষ্ট করে মনে রাখবা। জেজুনাম এবং ইলিয়ামের অংশটা মনে না রাখলেও চলে, তারপরে জেজুনাম 2.5 মিটার, আর ইলিয়াম পুরো ক্ষুদ্রান্তের 5 ভাগের 3 ভাগ। সো ক্ষুদ্রান্তটা 6 মিটার লম্বা, তার মানে ইলিয়ামের দৈর্ঘ্য মোটামুটি 4 মিটার। এইটুকু তুমি একটু আইডিয়া করে রাখতে পারো, তাই না? 4.5 মিটার হবে। সো আমরা শিখে গেলাম বেশিরভাগ এগুলো একদম সহজ কথা। এখান থেকে দৈর্ঘ্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন ক্ষুদ্রান্তে খেয়াল করে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা, আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্ষুদ্রান্তে সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে। আমরা কিন্তু দেখেছিলাম পাকস্থলীতে শর্করা জাতীয় খাবারের পরিপাক হয় না, মুখগহ্বরে শুধুমাত্র শর্করা হয়, কিন্তু ক্ষুদ্রান্তে সব ধরনের খাবারের পরিপাক হয়। এবং সব ধরনের খাবারকে পরিপাক করার জন্য এখানে 3 ধরনের রস কাজ করে। একটা হলো পিত্ত রস, একটা হলো অগ্নাশয় রস, আরেকটা হলো আন্তরিক রস। তার মানে আমাদেরকে পিত্ত রস সম্পর্কে পড়ালেখা করতে হবে, অগ্নাশয় রস সম্পর্কে পড়ালেখা করতে হবে, আন্তরিক রস সম্পর্কে পড়ালেখা করতে হবে, প্রত্যেকটা সম্পর্কে পড়ালেখা করতে হবে। এবং আমরা প্রত্যেকটা সম্পর্কে যখন পড়ে ফেলবো, প্রত্যেকটার এনজাইম সম্পর্কে যখন জেনে যাব, তখন আমরা কিন্তু ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক একদম পুরোপুরি বুঝতে পারবো। সো ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক থেকে আর কি কি জানবো? দেখো, ক্ষুদ্রান্তে যখন খাবারটা আসে এখানেও কিছু যান্ত্রিক পরিপাক হয়। কি কি যান্ত্রিক পরিপাক হয় এখানে খুব গুরুত্বপূর্ণ। ক্ষুদ্রান্তের খুব গুরুত্বপূর্ণ গ্রন্থি হলো ব্রুনার্স গ্রন্থি এবং গবলেট কোষ। এখন এই গবলেট কোষকে শুধু ক্ষুদ্রান্তে থাকে? উত্তর হচ্ছে না। গবলেট কোষ আমাদের বডির অসংখ্য জায়গায় থাকে, অসংখ্য। গবলেট কোষ ক্ষুদ্রান্তে থাকে, বৃহদান্ত্রে থাকে, এমনকি আমাদের যে শ্বাসনালী ট্রাকিয়া, সেই ট্রাকিয়াতেও কিন্তু গবলেট কোষ থাকে। আমরা যাতে এই কথাটুকু কষ্ট করে হলেও মনে রাখার চেষ্টা করি। তো এই ব্রুনার্স গ্রন্থি এবং গবলেট কোষের কাজটা কি? এই ব্রুনার্স গ্রন্থি এবং গবলেট কোষের কাজ হলো মিউকাস তৈরি করা। মিউকাসের কাজটা কি? পিচ্ছিল পদার্থ
খাবারটা যাতে পিছলে পিছলে পার হয়ে চলে যেতে পারে, খাবারটা যাতে আটকে না থাকে কোথাও। আটকে গেলে তো তোমার পেটে প্রচন্ড ব্যথা হবে, তোমার সব খাবার বের হয়ে আসবে বমি হয়ে। এই কাজটা কিন্তু মিউকাস করে, খাবারটা যাতে পিছলে পিছলে পার হয়ে যায়। এখান থেকে প্রশ্ন আসলে এটাই আসবে, ব্রুনার্স গ্রন্থি কোথায় পাওয়া যায়? উত্তর হবে কিন্তু ক্ষুদ্রান্ত। আর গবলেট কোষ কোথায় পাওয়া যায়? যদিও বডিতে অনেক জায়গায় পাওয়া যায়, তারপর ক্ষুদ্রান্তে অনেক বেশি পাওয়া যায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা একটু শিখবো, সেটা হচ্ছে যে পিত্তরস পরোক্ষভাবে জীবাণুর কার্যক্ষমতা কমিয়ে দেয়। সিম্পল লাইন তো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। জীবাণুর কার্যক্ষমতা কমায় কে? পিত্তরস। পিত্তরসের একটা অংশ হলো পিত্ত লবণ। দেখো, পিত্ত লবণ গুলা ক্ষুদ্রান্তের পেশির ক্রমসংকোচন বাড়িয়ে খাবারকে বৃহদান্ত্রের দিকে নিয়ে যায়। এই লাইনটাই তুলে দিবে জাস্ট, পরীক্ষায় খুব একটা প্যারা নেয় না, খুব সিম্পল। নিচের কোন জিনিসটি ক্ষুদ্রান্তের পেশির ক্রমসংকোচন বাড়ায়? তুমি বলবা পিত্ত লবণ। আচ্ছা, এখন এখানে নাম দেখো, কোলিসিস্টোকাইনিন। তোমাদের কি মনে আছে এই কাইনিন কথাটা যেখানে যেখানে পাবে, কাইনিন মানে হলো কোনো কিছুকে চালু করা। কাইনেটিক শব্দের অর্থ গতি, গতিবিদ্যা। কাইনিন কথাটা কাইনেটিক থেকে আসছে। সো কোলিসিস্টোকাইনিন, কোলিসিস্টোকাইনিন, কোলিসিস্ট, এটা দিয়ে বোঝানো হয় পিত্তথলিকে। পিত্তথলিকে মেডিকেলের ভাষায় যে কোলিসিস্ট বলা হয়। তাহলে কোলিসিস্টোকাইনিন মানে কি? যেটা পিত্তথলির উপরে গিয়ে কাজ করবে, পিত্তথলিকে চালাবে। তাহলে কোলিসিস্টোকাইনিন হলো একটা হরমোন যেটা পিত্তথলি বা পিত্তাশয় এর সংকোচন ঘটিয়ে পিত্তাশয়ে যে রসটা থাকে সেটার নাম হলো পিত্তরস, পিত্তরসটাকে ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। এখন এটা কি জিনিস, এটা কি পড়াইলাম, এটা আমরা একটু পরে বুঝতে পারবো। তারপরও তুমি মনে রাখবা যে আমাদের যে পিত্ত, পিত্ত তোমরা কেউ দেখেছো কিনা জানি না, তারপরও জীবনে কারো কারো এই অভিজ্ঞতা থাকতে পারে। কখনো যদি মাছ রান্না করা হয় এবং মাছের পিত্ত থলিটা যদি কোনো কারণে কাটতে ভুলে যাওয়া হয়, ওটা মাছ যখন ভালো মতো পরিষ্কার করা হয় তখন যদি কোনো কারণে পিত্তথলি না ফেলা হয়, সেটা যদি রান্না করা হয়, তে মাছ খাচ্ছ খুব মজা করে, মাছ ঝোল আলু খুব মজা করে ভাতের সাথে খাচ্ছ, হঠাৎ করে একটা কামড় পড়লো, কামড় পড়ার সাথে সাথে মুখের একদম মুখের স্বাদের 12টা বেজে গেল। এটা কারোর সাথে হয়েছে এই পর্যন্ত জীবনে? যে পিত্ত থলিতে তোমার কামড় পড়ছে? এমএস মাহমুদের হয়েছে? কি বলিস, তাই নাকি এমএস? জি ভাইয়া। কি ঘটনা ঘটে বলতো? জি ভাইয়া। কি ঘটনা ঘটে বলতো? ওই তিতা লাগে অনেক। অনেক তিতা লাগে। সারিকা তাহসিন, তোমার কি হয়? খুব তিতা লাগে, আর অন্য কিছু খাওয়ার মতো স্বাদ থাকে না। ঠিক, একদম ঠিক। তোমরা তো দেখো এখানে তো অসংখ্য অভিজ্ঞতা সম্পন্ন একটা ব্যাচকে পড়াচ্ছি আমি। 11 জনের এই ঘটনা ঘটছে। পুষ্পিতা, পুপু, তোমার কি হয়েছে পুপু? তিতা লাগে ভাইয়া খুব। তোমার সাথে মনে হচ্ছে প্রায়ই হয়? হ্যাঁ। তাই নাকি? আম্মুকে বলবা যে পিত্তথলি খুঁজে ভালো করে ফেলে দিতে। হোটেলের মাঝে অনেক সময় ঘটনাটা ঘটে। সো যে জিনিসটা তিতা লাগে সেটি হলো পিত্তরস, এবং পিত্তথলির মধ্যে পিত্তরসটা থাকে। এই পিত্তথলি দেখতে, পিত্তরস দেখতে কেমন সেই বিষয়ে আমরা আরেকটু জানবো, তার আগে এই অংশটুকু পড়া শেষ করি। এখন এই যে পিত্তরসের যে পিত্ত লবণ, এই পিত্ত লবণের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। পিত্ত লবণ অসাধারণ একটা কাজ করে, সেই কাজটার নাম হলো ইমালসিফিকেশন। ঠিক আছে, ইমালসিফিকেশনের বাংলা নাম কি দেওয়া আছে? ইমালসিফিকেশনের বাংলা নাম হলো অবদ্রবণ। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে নিচের কোনটি অবদ্রবণ করে। এই নামটা কিন্তু বেশিরভাগ বাচ্চা কাচ্চার বইয়ে নাই, সবাই লিখে নিবা। আশা করি আমার কথা বোঝা যাচ্ছে। অবদ্রবণের ইংরেজি হলো ইমালসিফিকেশন। কে করে? পিত্ত লবণ করে। কার করে? স্নেহ জাতীয় পদার্থে। স্নেহ জাতীয় পদার্থের ইমালসিফিকেশন করে কি হয়? সেগুলো সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র ফেনায়, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। ব্যাপারটা মোটেই জটিল কিছু না। ব্যাপারটা হলো আমরা আমাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসি যে ধরনের ফুটবল দিয়ে খেলে, এইরকম বড় সাইজের একটা চর্বির কণা, এই চর্বির কণার উপরে আমাদের প্রিয় ছোট ভাই পিত্তরসের পিত্ত লবণ অংশটা গিয়ে হামলা চালায়, এবং সে হামলা ছাড়ায় একে ফালি ফালি করে ফেলে, একে একদম ছোট্ট ছোট্ট পিং পং বলে পরিণত করে। এই যে পিত্ত লবণের প্রভাবে বড় একটা চর্বির কণা ছোট ছোট চর্বির কণায়, সাবানের ফেনার মতো চর্বির কণায় পরিণত হয়, এই জিনিসটাকে বলা হয় ইমালসিফিকেশন।
আমাকে নুসরাত হাবিব ইমালসিফিকেশনের সংজ্ঞা দাও তো। ভাইয়া বড় কোনো চর্বি যখন ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় ইমালসিফিকেশন। কিসের প্রভাবে খালি ঘটনাটা মনে আছে তাকে ইমালসিফিকেশন বলে। কিসের প্রভাবে ঘটনাটা ঘটে? পিত্ত লবণে। লবণের ফলে। তিনটা কথা মনে রাখলেই হবে। পিত্ত লবণ বড় ফুটবল আকৃতি চর্বির কণাকে ছোট চর্বির কণায় পরিণত করে, এইটাকে বলে ইমালসিফিকেশন। এরই সাথে সাথে পড়া শেষ হয়ে গেল, আশা করি পারা যাবে। আমরা এরই সাথে যান্ত্রিক পরিপাক পড়া শেষ করলাম। এইখানে তাকায় দেখো, এইখানে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে পিত্ত লবণে। পিত্ত লবণের ইমালসিফিকেশন এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার মনে থাকবে কিনা বলেন মারহাবা। এখন তাহলে যান্ত্রিক পরিপাক পড়া শেষ হলো, বাকি অংশটুকু আমরা একটু এইভাবে আস্তে আস্তে পরে শেষ করব। ক্ষুদ্রান্তের পরিপাকটা আমরা যদি শেষ করে ফেলতে পারি, তারপরে গ্রন্থি থাকবে, গ্রন্থিটা পড়বো। তোমাদের আশা করি মনে আছে, তোমাদেরকে জুলাই মাসের আমলে রুটিন দিয়ে রেখেছি, কবে কোন আমল করা হবে। যেই দিন যেই আমল করা হবে, কোনো কারণে সেই আমল যদি না করা যায়, যেইগুলো আমাদের বন্ধের দিন 6 দিন ব্যাপী বন্ধ দেওয়া হয়েছে, ঈদের 2-1টা বন্ধ কাইটা দিমু, সেই দিন 2-1টা ক্লাস শিফট হইয়া যাবে। শুক্র শনি আমাদের বৃহস্পতি শুক্র শনি 3 দিন করে বন্ধ। ও আল্লাহর বান্দারা, ওই 3 দিন বন্ধের একটা বন্ধ উৎসর্গ করে দিয়ে এই ক্লাসগুলো কভার করতে হবে। সবাই বলেন ঠিক কিনা? উপায় নাই। এইখানে এইভাবে বলতো ঠিক, এইভাবে ঠিক বলতে হবে। তাহলে এইবার আমরা দেখা ফেললাম ইমালসিফিকেশন কারে কয়। কাল রোজ হাসরের ময়দানে ইমালসিফিকেশন নিয়ে যদি মুমিন বান্দারে প্রশ্ন করা হয়, মুমিন বান্দা কিন্তু হাসতে হাসতে কইয়া দিব পিত্ত লবণের প্রভাবে ইমালসিফিকেশন হয়। ঠিক আছে, এইবার আমরা পড়ব রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকে আমরা দেখব, আমরা মিক্সড করে পড়বো, মাঝে মাঝে ওয়াজ, মাঝে মাঝে স্বাভাবিক গলা। বেশি ওয়াজ করতে গেলে ওয়াজের যে মাধুর্য সেটা নষ্ট হয়ে যাবে। রাসায়নিক পরিপাকে দেখো, আমরা 3 ধরনের খাবার পরিপাক করি। একটা হলো শর্করা পরিপাক করি আমরা, একটা হলো আমরা আমিষ পরিপাক করি, আর একটা হলো আমরা স্নেহ পরিপাক করি। তো এখানে দেখো একটা পরিপাক নিয়ে কিন্তু একটা করে পাতা দেওয়া আছে। ব্যাপারটা কিন্তু অনেক বড় এবং অনেক জটিল। সো আলটিমেটলি টাকা দেখে কিন্তু একটা বিশাল বিশাল ঘটনা। আমিষ পরিপাক, তারপর দেখো স্নেহ পরিপাক। তো 3 পাতা জুড়ে শুধুমাত্র, কারণ সব ধরনের খাবারের তো এখানে পরিপাক হয়, তাই কিনা? ব্যাপারটা কিন্তু যথেষ্ট বড় এবং যথেষ্ট জটিল। আচ্ছা, এখন এই যে যথেষ্ট বড় এবং যথেষ্ট জটিল বিষয়টা, আমরা এটাকে চলো একটু সহজ করার চেষ্টা করি। এত জটিল প্রসেসটাতে আমরা এত জটিল ভাবে না, যে আমরা ব্যাপারটাকে একটু সহজ করার চেষ্টা করি। সহজ করার জন্য আমরা একটা বক্সের সাহায্য নিব, যেই বক্সটা আমাদের সবার বইয়ে আশা করি আছে, এবং আমরা সবার বই থেকে ওই বক্সটা পড়ে ফেলবো। সবাই পেজ নাম্বার 134-এ যাবা, যাদের বইটা হলো মোটামুটি নতুন তারা, আর যাদের পুরাতন বই, মুমিন বান্দারা একে অপরকে সাহায্য করো। তোমাদের কোন পেজে এই বক্সটা আছে? 125 বলছে তো সবাই। 125। আচ্ছা ঠিক আছে, ওকে, 125 নম্বর পেজে এই অংশটা আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই বক্সটা পড়ে ফেলবো। ক্ষুদ্র আমাদের পুরো যে এখানকার যে সবচেয়ে কঠিন অংশ এনজাইম, আমরা এনজাইম সম্পর্কে পুরোপুরি জেনে ফেলতে পারবো। ওকে, সো আমি একটু ছোট্ট করে নিই যাতে পুরো বক্সটা আমরা একবারে দেখতে পারি। সো আমি একটু খালি দেখাই দেই। এখানে কিন্তু পুরা দেখো পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে খাদ্য পরিপাক রূপরেখার ছক, এই ছক থেকে কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষা প্রশ্ন আসে। সো আমরা জানি যে মূলত খাবার পরিপাক হয় প্রথমে হলো মুখ বিবরে, তারপরে হলো পাকস্থলিতে, তারপরে ক্ষুদ্রান্তে, তাই না? এরপরে কিন্তু বৃহদান্ত্র বাকি আছে। মজার বিষয় হচ্ছে বৃহদান্ত্রে কিন্তু আর নতুন করে কোনো খাবার পরিপাক হয় না। বৃহদান্ত্র খাবার পরিপাক, বৃহদান্ত্রে আসলে খাবারের পরিপাক হয় না, খাবারের মূল পরিপাক ক্ষুদ্রান্তেই হয়ে যায়।
বৃহদান্ত্র আসলে শুধুমাত্র শোষণের জন্য বিখ্যাত, সেখানে শুধু শোষণ হয়। সেই জন্য এই বক্সে দেখো বৃহদান্ত্রের কথা কিন্তু দেওয়া নাই। আমরা কিন্তু অলরেডি এগুলো পড়ে ফেলেছি। যারা ক্লাসটা করলো না, বাকি 10 জন ক্লাসে ছিল, ওরা চলে গেছে কোনো কারণে, রেস্ট নিতে নিতে ওরা বোধহয় বেশি রেস্ট নিয়ে ফেলছে, ওরা কিন্তু এই অংশটা মিস করবে। সো সবাই একটু দেখো আমরা কিভাবে পড়েছি। দেখো তো, মুখবিবরে যে রসটা কাজ করে তাকে বলে লালারস। আমরা সবাই জানি লালারসে কয়টা এনজাইম ছিল? 2টা, মিস্টার টম, টায়ালিন এবং মল্টেজ। তারা কিসের উপরে কাজ করে? তারা শর্করা জাতীয় খাবার এর উপরে কাজ করে। দিন শেষে স্টার্চ এবং গ্লাইকোজেন এগুলো হলো জটিল শর্করা। এই জটিল শর্করাকে টায়ালিন ভেঙে বানায় হলো মল্টোজ, মল্টোজের উপরে কাজ করে হলো মল্টেজ, সেটাকে গ্লুকোজে পরিণত করে। সো মুখ গহ্বরে শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়। আমরা জানি যে পাকস্থলীতে প্রোটিন পরিপাক হয়, আমরা কিন্তু এটা কিন্তু পড়ে ফেলেছি। যারা মাঝখানে ক্লাস থেকে জয়েন করছে তারা কিন্তু নাও বুঝতে পারো। প্রোটিন পরিপাক করার এনজাইম 3টা, পা, জে, রো। পা দিয়ে পেপসিন, জে দিয়ে জেলাটিনেজ, রো দিয়ে রেনিন। পেপসিন কি করে? প্রোটিনকে প্রোটিওজ এবং পেপটোনে পরিণত করে। জেলাটিনেজ কি করে? জেলাটিনকে পেপটোন এবং পলিপেপটাইডে পরিণত করে। আর রেনিন কি করে? দুধের কেসিনকে কিসে পরিণত করে? প্যারাকেসিনে। এই পর্যন্ত তো আমরা সবাই পড়ালেখা করছি, এটা তো আমরা সবাই পারি, তাই কিনা? এবং এটাও সবাই পারি যে লাল পাজেরো ছিল, পাজেরোটা ছিল লাল রঙের। আশা করি এটাও সবার মনে আছে। গ্যাস্ট্রিক লাইপেজ, এটা শুধু মাখনের চর্বির উপরে কাজ করে, চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। এই পর্যন্ত আমরা সবাই জানি। এখন জানবো ক্ষুদ্রান্ত। আমরা সবাই জানি, বুদ্ধি করে বলো তো, ক্ষুদ্রান্তে কয় ধরনের রস কাজ করে? তাহলে ক্ষুদ্রান্তে মোট 3 ধরনের রস কাজ করবে। মাঝে মাঝে হুজুররা কিসের মধ্যে টান দেন হুজুর নিজেও জানে না। এই যে 3-এর মধ্যে টান দিলাম, এটার কিন্তু আলাদা কোনো অর্থ নাই, তারপরও ব্রেনের মধ্যে যাতে বৈশা যায় সেই জন্য 3-এর মধ্যে টান দেওয়া হইলো। এখন প্রশ্ন আইব যে 3 ধরনের যে রস কাজ করে, কি কি রস? এইখানে 3 ধরনের রসের মধ্যে একটা রস হইল অগ্নাশয় রস, আরেকটা রস হইল আন্তরিক রস, আরেকটা রস হইল পিত্ত রস, যেইটার আলোচনা এখানে করা হবে না। এই জায়গায় শুধুমাত্র 2টা রসের আলোচনা হবে, একটা হইলো অগ্নাশয় রস, আরেকটা হইলো পিত্ত রস। এইবার মন দিয়ে তাকাও ও মুমিন বান্দারা, কালকে রোজ হাসরের ময়দানে তোমারে যখন বলা হবে ও হে মুমিন বান্দা, অগ্নাশয় রসে কিসের কিসের উপাদান থাকে, তাকাইয়া দেখো অগ্নাশয় রস আগুনের মতো পাওয়ারফুল, সব কিছুরে খাইয়া নিতে পারে। প্রোটিন খাইতে পারে, শর্করা খাইতে পারে, লিপিড খাইতে পারে। তাহলে দেখো অগ্নাশয় রসের কত পাওয়ার, সবকিছু খাইয়া নিতে পারে। এখন এই যে প্রোটিন, কেমনে প্রোটিন খায়? পরীক্ষার জন্য এই আমলটা যেটা শিখাই দিমু, এই আমল ভুইলা গেলে নিশ্চিত বিনা হিসাবে জাহান্নামে চইলা যাবা। বিনা হিসাবে জাহান্নাম, একদম হাসরের ময়দানে কোনো হিসাব হইব না। তুমি যদি পরীক্ষা হলে এই জিনিস ভুল করো, তুমি কিন্তু রোজ হাসরের ময়দানে থাকবা দুনিয়াতে থাকা অবস্থায়। এই কথাটা হইলো যে ট্রিপসিন কোথায় পাওয়া যায়। তোমাকে যদি কালকে প্রশ্ন করা হয় যে ট্রিপসিন কোথায় পাওয়া যায়, আর তুমি যদি না বলতে পারো যেটা অগ্নাশয় রসে পাওয়া যায়, মোটামুটি তুমি শেষ। মোটামুটি তুমি যদি পরীক্ষা হলে এটা আসছে এবং তুমি ভুল করছো, ধরে নাও তুমি চান্স পাবা না। এতটাই গুরুত্বপূর্ণ ট্রিপসিন এবং ট্রেপসিন। গতকালকেও বলছিলাম, ট্রেপসিন পাওয়া যায় পাকস্থলীতে, ট্রিপসিন পাওয়া যায় হলো অগ্নাশয় রসে। ফরজে আইন মুখস্থ করা, ফরজে আইন মনে রাখাটা ফরজে আইন। এই জিনিস না জানা কালেমা না জানার মতো। যারা মুসলমান ধর্মাবলম্বী, তুমি কালেমা না জানলে যেমন বিনা হিসেবে জাহান্নাম, ট্রিপসিন না জানলে পরীক্ষার হলে বিনা হিসাবে তুমি চান্স পাবা না, একদম গ্যারান্টি। এখন তাহলে পেপসিন এবং ট্রিপসিন খুব গুরুত্বপূর্ণ। এই ট্রিপসিনের কাজটা কি? ওই পেপসিন বেটা যেইটাকে প্রোটিওজ এবং পেপটোন বানাই দিছিল, যেই খাবারটাকে, সেই খাবারের প্রোটিওজ এবং পেপটোনটাকে নিয়ে ট্রিপসিন সেইটাকে পলিপেপটাইডে পরিণত করে। সবাই বলো মারহাবা। মারহাবা বলো, কিন্তু কেউ শুনতে পাবে না, মনে মনে মারহাবা বলো। ওকে, সো ডান। এইটাই আমাদেরকে শিখতে হবে। বাকি যে অংশগুলো আছে এরা সবাই ট্রিপসিনের ভাই বোন, আহামরি খুব একটা গুরুত্বপূর্ণ না। কাইমোট্রিপসিন এবং কার্বক্সিপেপটাইডেস। এইখানে বাকি যে নামগুলা, এইগুলা একটা রিডিং দিয়া দিবেন, পুরাপুরি রিডিং। নামগুলা দেখেন, এগুলা অতটা গুরুত্বপূর্ণ না। কাইমোট্রিপসিন,
কার্বক্সিপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, পেপটাইডেস, সবগুলো জায়গায় দেখো একটা কথা কমন, পেপটাইডেস 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 পেপটাইডেস। একটা হলো ডাই, একটা হলো ট্রাই, একটা হলো কার্বক্সি, একটা হলো অ্যামিনো। সো পেপটাইডেস পাইলেই বুঝবে এগুলো কোথায় পাওয়া যায়, অগ্নাশয় রসে পাওয়া যায়। ঠিক আছে, কোলাজিনেস কোথায় পাওয়া যায়, অগ্নাশয় রসে। আহামরি গুরুত্বপূর্ণ না, আমি শুধুমাত্র পড়তে বলবো প্রোটিওজ এবং পেপটনকে, ট্রিপসিনেরটা পড়তে বলবো, পরীক্ষার জন্য বেশ এবং বেশ গুরুত্বপূর্ণ। এখন এইখানে সো আমি এটা শিখাই ফেললাম, পলিপেপটাইডে পরিণত করে। আশা করি সবাই তোমরা পারবা যে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন একই রকম কাজ করে। এখন দিন শেষে আমার এগুলো কিসে পরিণত করতে হবে, দিন শেষে এগুলোকে আমার অ্যামিনো অ্যাসিডে পরিণত করতে হবে। পলিপেপটাইড অবস্থায় তো শোষণ হবে না। এই যে পলিপেপটাইডকে অ্যামিনো অ্যাসিড বানায়, এইটা কারা বানায়, এইটা বানায় হলো অ্যামিনো পেপটাইড, এই যে যাদের শেষে পেপটাইডেস দেওয়া আছে। তাহলে পেপটাইডেস গুলো কার উপরে কাজ করে, পেপটাইডের উপরে কাজ করে। যারা পেপটাইডের উপরে কাজ করে তাদেরই নাম হলো পেপটাইডেস। সো পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে যে পেপটাইডেস কাজ কি, মনে রাখবা এরা সবাই পেপটাইডের উপরে কাজ করে। তাদেরকে কিসে পরিণত করে, অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। ট্রিপসিন গুলার কাজ কি, পলিপেপটাইডে পরিণত করা। এই পলিপেপটাইড গুলোর উপরে কাজ করে হলো এই পলিপেপটাইড গুলোর উপরে কাজ করে পেপটাইডেস, আলটিমেটলি তাদেরকে কিসে পরিণত করে, অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। এই তো। আর কোলাজেন হলো আমাদের একটা প্রোটিন, যার উপরে কাজ করে হলো কোলাজিনেস। এই সবগুলোই হলো প্রোটিন পরিপাককারী, এই সবগুলোই থাকে অগ্নাশয় রসে। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা, এই জিনিস না বুঝে সামনের দিকে যাওয়া যাবে না। পারা যাবে কি? ওকে, এটা আমি আরেকবার পড়াচ্ছি। এখানে আমি সব জিনিসগুলো মুছে দিচ্ছি। সো এখানে আমরা যদি একটু তাকায় দেখি, এখানে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন কিন্তু এখানে যে কাজটা করে, তারা কিন্তু উপরে যে প্রোটিওজ এবং পেপটন, সেই প্রোটিওজ এবং পেপটনের উপরে তারা কাজ করে। সেই প্রোটিওজ এবং পেপটনকে তারা ভেঙে পলিপেপটাইডে পরিণত করে। ট্রিপসিন গুলোর কাজ হলো পলিপেপটাইডে পরিণত করা। এই পলিপেপটাইড গুলোর উপরে কাজ করে হলো পেপটাইডেস নামক এনজাইম। পেপটাইডের উপরে কে কাজ করবে, পেপটাইডেস। কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনো পেপটাইডেস, যাই আসুক সবগুলোই কিন্তু পলিপেপটাইডের উপরে কাজ করে এবং তার আলটিমেটলি অ্যামিনো অ্যাসিড তৈরি করে। আমরা যাতে এই কথাটুকু কষ্ট করে মনে রাখি, তারা আলটিমেটলি অ্যামিনো অ্যাসিড তৈরি করে। এখন আরেকটু তোমাদেরকে আমি বস বানাই দিই এই টপিকে। তো তাকায় দেখো, পলিপেপটাইডের উপরে কাজ করবে কে, দুইজন, অ্যামিনো পেপটাইডেস এবং কার্বক্সিপেপটাইডেস। তারা পলিপেপটাইডের উপরে কাজ করে, তাদেরকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। ট্রাইপেপটাইডের উপরে কাজ করবে ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডের উপরে কাজ করবে ডাইপেপটাইডেস। কিন্তু এরা সবাই পেপটাইডের উপরে কাজ করে, পেপটাইডের উপরে কাজ করে সবাইকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। সেই বক্সটা মুখস্থ করার কিছু নেই, জিনিসটা হলো বোঝার বিষয়। সো পরীক্ষায় কালকে যদি প্রশ্ন আসে নিচের কোনটি পলিপেপটাইডের উপরে কাজ করে, অপশনে অবশ্যই এই দুইটা পেপটাইডের যে কোনো একটা থাকবে, অ্যামিনো পেপটাইডেস না হলে কার্বক্সিপেপটাইডেস। দ্যাটস ইট। আপনি সেখান থেকে দাগাবেন কোনটা ট্রাইপেপটাইডের উপরে কাজ করে, কোনটা ডাইপেপটাইডের উপরে কাজ করে। এবং এটাও মনে রাখবেন, যারাই পেপটাইডের উপরে কাজ করে তারা দিন শেষে কি বানায়, তারা দিন শেষে অ্যামিনো অ্যাসিড বানায়। হোপফুলি এটা ব্রেনের মধ্যে কিছুটা প্রবেশ করেছে, তাই তো? তাহলে সবার আমরা কি দেখলাম, প্রোটিন গুলাকে, প্রোটিন সবার আগে কিসে পরিণত হয়, প্রোটিওজ এবং পেপটনে পরিণত হয়। এই প্রোটিওজ এবং পেপটনকে তারপরে পরিণত করা হয় পলিপেপটাইডে, তারপরে সেগুলো পরিণত হয় অ্যামিনো অ্যাসিডে। তাহলে কয়টা ধাপ টোটাল, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা ধাপ সুন্দর করে লিখে ফেলবেন খাতার মধ্যে, তাহলে আপনার নিজেরও পড়া খুব একটা সহজ হবে। এখন দেখো, তাহলে এই যে অ্যামিনো পেপটাইডেস, এটা কিন্তু অগ্নাশয়ের মধ্যেও আছে। একইভাবে এটা কিন্তু অন্ত্র, আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র বা মূলত ক্ষুদ্রান্তের অন্ত্রী, এখানেও কিন্তু অ্যামিনো পেপটাইডেস আছে। অ্যামিনো পেপটাইডেসের কাজ কি, আমরা তো দেখলাম পলিপেপটাইডের উপরে কাজ করা, আলটিমেটলি সেটাকে। সো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে আন্তরিক রসে কোনটা আছে, আন্তরিক রসে আছে অ্যামিনো পেপটাইডেস, আ দিয়ে অ্যামিনো, আ দিয়ে আন্তরিক। আজকে আমরা এই অংশটাই ভালো করে পড়বো। এই বক্সটা যে ভালো করে পারবে সে কিন্তু এই চ্যাপ্টারের উপরে কখনোই কোনো প্রশ্ন ভুল করবে না। ব্যাক অন ট্র্যাক, কোনো কারণে চলে গিয়েছিল, আশা করি সবাই আছো। আমরা যে জায়গা থেকে পড়ছিলাম সেই জায়গা থেকে পড়া শুরু করব আশা করি, এবং আশা করি রেকর্ডিং হচ্ছে। ইয়েস, রেকর্ডিং হচ্ছে। ওকে, সো আমি বোধহয় লাস্ট পড়াচ্ছিলাম যে আন্তরিক রসে কোন কোন, তাই তো? এটাকে পড়াতে পারছিলাম? জি ভাইয়া। তো আন্তরিক রসে প্রোটিন পরিপাককারী কি থাকে, অ্যামিনো পেপটাইডেস। সো এইখান থেকে এটা শিখে ফেললাম, আশা করি পারা যাবে।
ওকে, প্রোটিন পড়া শেষ। এবার হলো শর্করা। শর্করার হিসাবটা কি? শর্করা পরিপাককারী এনজাইমের নাম হলো অ্যামাইলেজ। গতদিন আমি এটা পড়িয়েছিলাম, যারা নতুন ক্লাস করছো গতদিনের ক্লাসটা একবার দেখলেও হবে বা এখনো মনে রাখতে পারো। শর্করা পরিপাকের কাজ হলো অ্যামাইলেজ। এখানে অ্যামাইলেজ থাকে। অগ্ন্যাশয় রসে অ্যামাইলেজ এবং মল্টেজ। অগ্ন্যাশয় রসে কি থাকে তাহলে? ওখানে ছিল টম, অগ্ন্যাশয় রসে থাকে হলো আম। এই কথাটা কষ্ট করে মনে রাখতে পারেন যে এখানে হলো আম, অগ্ন্যাশয় রসে আম। সবাই একটু হাতটা ছোট করে ফেলো, হাতটা নামায় ফেলো, না হলে আমাকে খুব নিচে দেখাচ্ছে। ওকে, তো অগ্ন্যাশয় রসে হলো আম, আমরা যাতে এই কথাটা মনে রাখি। আর এইখানে দেখো আন্তরিক রসে ল্যাকটেজ, মল্টেজ, সুক্রেজ, অ্যামাইলেজ, এইখানে কিন্তু অনেকগুলা। ঠিক আছে, আচ্ছা। সো এইখানে যে অনেকগুলা, আমরা শুধুমাত্র সেটি মনে রাখবো যে এখানে অনেকগুলা। এখানে অনেকগুলার মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, অনেকগুলা সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে কেন? দ্যাটস ইট, ওয়েট। আচ্ছা, সো এইখানে যে অনেকগুলো আমরা একটু দেখি, এটা একটু বড় করে নেই। এখানে তাকিয়ে দেখো যে এখানে অনেকগুলো ল্যাকটেজ, মল্টেজ, সুক্রেজ। এই পরীক্ষায় প্রশ্ন আসবে যে ল্যাকটেজ, মল্টেজ, সুক্রেজ কোথায় পাওয়া যায়, কোন রসে পাওয়া যায়? ল্যাকটেজ, মল্টেজ, সুক্রেজ আমাদের পাওয়া যায় হলো, হাত নামায় ফেলো, লাস্ট থিং, এগুলো হলো কার্বোহাইড্রেট পরিপাককারী। সো অগ্ন্যাশয় রসে শর্করা পরিপাককারী হলো আম। এখানে দেখো আমের সাথে সুক্রেজ এবং ল্যাকটেজ। সো এইখানে কার্বোহাইড্রেট পরিপাককারী হলো আমের সাথে আরো দুইটা জিনিস যুক্ত হবে। সো তুমি এটাকে মনে রাখতে পারো, একটা শব্দ জাস্ট আমরা শিখে রাখবো, সেটা হচ্ছে এইখানে থাকে হলো আম শুলা। সো এখানে থাকে হলো আম শুলা। এই নামগুলো কষ্ট, এগুলো কিন্তু মনে রাখাটাই আসল খেলা। এইটাই কিন্তু পরীক্ষায় আসবে যে আন্তরিক রসে কোন কোন এনজাইম থাকে। এখানে শুধু থাকে আম, অ্যামাইলেজ আর মল্টেজ, এখানে থাকে আম শুলা। এই তো হয়ে গেল। আর তাকায় দেখো তো লিপিড পরিপাককারী দুই জায়গাতেই আছে। আমাদের মাত্র 1 মিনিট সময় লাগে পুরো জিনিসটা পড়তে। লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, ওইখানে যে নামগুলো দেওয়া আছে, এখানে দেখো লাইপেজ নামটা কিন্তু কমন। লাইপেজ, ফসফোলাইপেজ আর কোলেস্টেরল এস্টারেজ নাই, এখানে আছে অ্যালকালাইন ফসফেটেজ। এখন এই যে যতগুলো পড়ালাম, এই শেষেরটা আহামরি গুরুত্বপূর্ণ না, কারণ মোটামুটি এগুলো কমন, এগুলো খুব একটা পরীক্ষায় আসে না। তারপর আমি তোমাকে বললাম যে এই এনজাইমগুলো থাকে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এখন দিন শেষে আমরা কি বানাবো? শর্করা দিয়ে কি বানাবো? দিন শেষে আমরা বানাবো গ্লুকোজ। দেখো দিন শেষে সবাই কিন্তু গ্লুকোজ বানায়, গ্লুকোজ বানায়। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, যে জিনিসটা আমি একটু খেয়াল করাই দিই। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে সবাই একটু দেখো, তাকায় দেখো, আমি একটু ক্লিয়ার করে ফেলাম জিনিসটা। এইখানে যে ল্যাকটোজ, সেই ল্যাকটেজ কাজ করে হলো ল্যাকটোজের উপরে। ল্যাকটোজ ভেঙে কিন্তু দুইটা জিনিস হয়, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। এটা কিন্তু পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। একইভাবে সুক্রোজ, এটা কাজ করে কিন্তু সুক্রোজের উপরে। সুক্রোজ ভেঙে কিন্তু দুইটা জিনিস হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। সো মনে রাখতে হবে সুক্রোজ দুটা জিনিসের সমষ্টি, একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ। ল্যাকটোজও দুইটা জিনিসের সমষ্টি, একটা গ্লুকোজ আর একটা গ্যালাক্টোজ। তো ল্যাকটোজ মানে রাখতে মনে হতো 2G, ঠিক আছে, আর সুক্রোজ হলো কিন্তু GF। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুইটা কিন্তু কোনোভাবেই উল্টাপাল্টা করা যাবে না। এইটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে যে ল্যাকটোজ ভেঙে কি কি পাওয়া যায়, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, বেশ গুরুত্বপূর্ণ। সো এই বক্সে যা যা ছিল সব পড়ে ফেলছি, একটা জিনিস ছাড়া। আন্তরিক গ্রন্থির মধ্যে একটা এক্সট্রা এনজাইম থাকে, যে এনজাইমটাকে বলে নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এনজাইম, যাদের নাম হলো, তাকায় দেখো, নিউক্লিয়েডেজ, নিউক্লিওসাইডেজ, নিউক্লিওটাইডেজ। আমরা সবাই জানি যে আমরা ডিএনএ খাই, আরএনএ খাই, তাই না? তুমি যে একটা গরু খাচ্ছ, গরুর মাংস খাচ্ছ, বা তুমি ছাগলের মাংস খাচ্ছ, মুরগির মাংস খাচ্ছ, ওর প্রত্যেকটা কোষে ডিএনএ আছে, আরএনএ আছে। এই জিনিসগুলো তো নিউক্লিক অ্যাসিড, এই জিনিসগুলো তো তোমার পেটে হজম করতে হবে। এই জিনিসগুলো কে হজম করে? এই আন্তরিক রসের নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এনজাইম। আলটিমেটলি আমরা এই জিনিসগুলোকে কিসে পরিণত করি? আলটিমেটলি এগুলোকে আমরা কিন্তু পেন্টোজ সুগার, হজম উপযোগী সুগার এবং নাইট্রোজেন বেসে পরিণত করি। সেখান থেকে এগুলো প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এনজাইম কোথায় পাওয়া যায়? আন্তরিক রসে। সবাই আমাকে বলো তো, নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এনজাইম কোথায় পাওয়া যায়? আন্তরিক রসে কয় ধরনের এনজাইম পাওয়া যায়? 3 ধরনের। আন্তরিক রসে তাহলে 4 ধরনের এনজাইম পাওয়া যায়। তাকায় দেখো, একটা হলো প্রোটিন পরিপাককারী, আন্তরিক রসের এনজাইম গুলা প্রোটিন পরিপাককারী, লিপিড পরিপাককারী, কার্বোহাইড্রেট পরিপাককারী, নিউক্লিক অ্যাসিড পরিপাককারী। তাহলে আন্তরিক রসে টোটাল 4 ধরনের এনজাইম পাওয়া যায়। আর
অগ্নাশয় রসে 3 ধরনের এনজাইম পাওয়া যায়, ওখানে কিন্তু শুধু প্রোটিন, লিপিড এবং শর্করা পরিপাককারী এনজাইম পাওয়া যায়। আমরা এইটাই শিখাইলাম, এইটাই কিন্তু এই চ্যাপ্টারের সবচেয়ে ভয়ঙ্কর অংশ, প্রোটিন পরিপাককারী, শর্করা পরিপাককারী, লিপিড পরিপাককারী। এবং এখান থেকে আমি তোমাদেরকে এটা অলরেডি ডিটেইল আলোচনা করে পড়াইছি। এখানে পড়াইছি আম, ঠিক আছে, লিপিডটা অত পড়াইনি কারণ পড়া লাগবে না, এখানে শুধুমাত্র একটা, এখানেও লিপিডটা অতটা লাগবে না। এখান থেকে পড়াইছি আম শুলা, আম শুলা মনে রাখলেই হয়ে গেল। আর নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এনজাইমের নাম যা পড়াইছি এইটা আশা করি কে কে বুঝে নেই। কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলতে পারো, আমি এটা আরো প্রশ্ন থাকলে ওর সব কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। ইয়েস, কাজল হোসেন রাজ বলো তো। ভাইয়া এক্সাম কবে নিবেন? ও ফাইন, তুমি এতদিন পরে কথা বলতে পেরেছো, খুব ভালো লাগছে। আজকে এক্সাম হবে। আজ কিসের এক্সাম কাজল? ভাইয়া আসলে আপনি প্রজননের, উদ্ভিদ প্রজননের এক্সাম নিতে চাইছেন না? ওটা রাত 10টায় কাজল, ক্লাসের শুরুতে বলেছিলাম রাত 10টায়। গ্রুপে আপডেট থাকো, গ্রুপেই বলে দেওয়া হবে যে কিভাবে এক্সামটা হবে। আনিকা শর্মিলা বলো। আনিকা শর্মিলা। ভাইয়া আপনি ওই যে কার্বোহাইড্রেট পরিপাককারীটা না, ওইটা আরেকবার একটু বললে ভালো হয় আমার জন্য। কোন রসের? অগ্নাশয়, আন্তরিক, কোন রসের? আন্তরিক গ্রন্থিটা। জাস্ট 4টা, ল্যাকটোজ, মল্টেজ, সুক্রেজ, অ্যামাইলেজ। পরীক্ষায় আসবে কোনটা আন্তরিক রসে থাকে না, কোন এনজাইমটা আন্তরিক রসে থাকে না, এই 4টা নাম কষ্ট করে তুমি পড়বা। এবং যদি এত জটিল প্রশ্ন এই পর্যন্ত আসেনি, কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে। এখানে ল্যাকটেজ, এটা মনে একটা সূত্র যেটা বলছে সেটা হচ্ছে আমশুলা, আন্তরিক রসে আমশুলা থাকে। এই তো ল্যাকটেজ, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। মল্টোজ হলো সুক্রোজ ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজ হয়, ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ গ্যালাক্টোজ হয়। ওকে, সো এই যে বক্সটা পড়ালাম, এইটা এই চ্যাপ্টারের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্স। এবং তুমি অসংখ্য এনজাইম সম্পর্কে জেনে গেলা। অসংখ্য মানে অসংখ্য, টোটাল অনেকগুলো এনজাইম তুমি পড়লা। শর্করা পরিপাককারী অসংখ্য এনজাইম পড়লা, কোনটা কোথায় থেকে আশা করি উত্তর করতে পারবা। যেমন আমি 2 জনকে জিজ্ঞাসা করি, ফাহমিদ সাদাত বলো তো। জি ভাইয়া। টাইলিন কোথায় থাকে? টাইলিন লালা রসে। থ্যাংক ইউ। আরিফা রব্বানি, তুমি আজকে প্রথম ক্লাস করছো। আরিফা রব্বানি। আরিফা আনমিউট করো। আচ্ছা আরিফা। জি স্যার। থ্যাংক ইউ। আরিফা তুমি আমাকে বলো তো, ট্রিপসিন কোথায় পাওয়া যায়? ট্রিপসিন মুখের লালা রস। আরিফা বিনা হিসাবে জাহান্নাম, কোনো সন্দেহ নেই। ট্রিপসিন পাকস্থলীতে স্যার। জাহান্নাম স্কয়ার হয়ে গেল তোমার। সবাই ওকে একটু জাহান্নাম থেকে জানাতে নিয়ে আসো। কোথায়? তোমাদেরকে চ্যালেঞ্জটা দেওয়া হয়নি বলে তোমরা ভুলটা করলা। আমি যখন ক্লাস নিতাম আগে, আমি ক্লাসের শুরুতে বলে দিতাম আজকে আমি 2টা চ্যালেঞ্জ দিব, এই জিনিসটা আমি 10 বার পড়াবো, তারপরে ক্লাস শেষে কিছু পোলাপান পারবে না। এবং অ্যাকচুয়ালি সেটাই হতো। ট্রিপসিন কোথায় পাওয়া যায় অগ্নাশয়, তারপরে পোলাপান এটা পারতো না। আরিফা রব্বানি আজকে প্রথম ক্লাস করছে, সেজন্য হয়তো একটু কনফিউজ, তাই কিনা আরিফা বলো তো? আরিফা। স্যার আমার নাম আফরিন, আরিফা না, তো আমি কনফিউজ হয়ে গেছিলাম। ও খুব দুঃখিত। আচ্ছা আফরিন রব্বানি। জি স্যার। ও দেখতে ভুল হয়েছে। আচ্ছা ফাইন, আফরিন সরি, তোমার নাম আফরিন। তাহলে তুমি বলতে পারবে ট্রিপসিন কোথায় পাওয়া যায়? অগ্নাশয় রসে। আর ভুল হবে না স্যার। তুমি তাহলে সবার জন্য সবাইকে বলো যে পেপসিন কোথায় পাওয়া যায়? পেপসিন তুমি কি আমাদের ক্লাস মন দিয়ে করছো আজকে আরিফা? আফরিন? জি স্যার। পেপসিন পাকস্থলীতে ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি। শোনো, বুঝতে পেরেছি, এভাবে হবে না। ওকে ওকে, সো অনেক হলো। আমি যা পড়াইছি এই ক্লাসটা আমাদের ক্লাস এই বিষয়ে, যেহেতু চ্যাপ্টারটা অনেক বড় বা অনেক বড় না হলেও আমি আরেকবার তোমাদের কাছে একটু ক্লিয়ার করে নিই কেন একটু সময় লাগছে। এর কারণ হলো আমাদেরকে একটু ভালো মতো পড়তে হচ্ছে। শুধু দাগায় দেওয়া যায়, একটা হলো যেটা অ্যাডমিশন কোচিং তোমরা করবা ভবিষ্যতে,
সেটাতে দেখবা যে একদিন 2টা চ্যাপ্টার পড়ানো হবে এবং রেগুলার তোমাকে শুধু দাগায় দেওয়া হবে এবং বুঝাইও দেওয়া হবে খুব স্পিডে। খুব একটা টাইম থাকবে না তোমার কাছে জিনিসটা রিভিউ করার, এবং তোমার ব্রেনে প্রবেশ করানোর জন্য তারা দায়িত্ব নিবে না। আসলে এটাই সত্য। কোচিং ক্লাসে আমিও চাইলেও এতটা বুঝাই দিতে পারবো না, কিন্তু যেহেতু আমরা এখানে আমরা একটু ডিটেইল পড়ি, আমরা যেহেতু 100টা ক্লাস নিব, উই হ্যাভ ক্লাসেস অলরেডি। যদিও প্রি মেডিকেল যারা কোর্স শুরু করেছিল তারা তো অলরেডি অসংখ্য ক্লাস করে ফেলেছে। আমরা যেহেতু 100টা ক্লাস নিব, আমরা একটু ধীরে সুস্থে পড়বো। এই ক্লাসটা আমরা একটা এক্সট্রা ক্লাসে শেষ করব। তো একটা এক্সট্রা ক্লাসে শেষ করব। আজকে ক্লাসে আমরা মূল আলোচনা এখানে শেষ করলাম। তবে মূল আলোচনা শেষ করলে এখন হবে আসল খেলা। এখন আমরা একটু কুইজ খেলবো। আজকে এত কিছু পড়াইছি, তারপরে কিছু পোলাপান কিন্তু পারতেছে না। সো কারা কারা আজকে কুইজ খেলতে চায়? খেলার নিয়ম হচ্ছে যারা খেলতে চায় পারলেই 10 টাকা, প্রশ্ন পারলেই 10 টাকা, ঠিক আছে? আবার না পারলে কিন্তু মোটামুটি টাকা চলে যেতে পারে পকেট থেকে, 10 টাকা করে। তো যারা নতুন আজকে তারা তো খেলার নিয়মটা জানো না, আমি নিয়মটা একবার বলে দিচ্ছি কুইজ খেলার, তারপরে আমরা 145 জন আছে, 100 জন থাকলেও খেলাটা খেলা যাবে। কুইজ এই খেলার নিয়ম হলো, খেলায় প্রশ্ন তোমরা একে অপরকে করবা, 2 জন একে অপরের সাথে পার্টিসিপেট করবা। যারা খেলবে আমি সিলেক্ট করে দিব যে কে কে খেলা অংশ নেবে। এটা হলো 1। 2, একে অপরকে প্রশ্ন করবা। মনে করো এ এবং বি 2 জন খেলা অংশ নিয়েছে, এ বি কে প্রশ্ন করবে। বি যদি এর প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে এ বি কে দিবে 10 টাকা। বি তারপর এ কে প্রশ্ন করবে, যদি এ উত্তরটা পারে তাহলে এ ওকে দিবে 10 টাকা। যদি 2 জনই উত্তর পেরে যায় তাহলে কেউ কাউকে টাকা দিবে না, 0, মানে 2 জনই পারলো। আর মনে করো এ পারলো আর বি পারলো না, তখন বি কিন্তু এ কে 10 টাকা দিবে। তার মানে খেলাটা হলো 10 টাকা, 1000 পয়সার খেলা। ব্যাপারটা কিন্তু সহজ না। খেলায় কোথা থেকে প্রশ্ন করতে হবে? আজকে আমি যা পড়াইছি তা থেকে। আজকে আমি অনেক কিছু পড়াইছি এবং সবাইকে যা পড়াইছি সবাই যে সবকিছু পারবে তা কিন্তু না। তো প্রশ্ন বই দেখে করা যাবে, কিন্তু উত্তর বই না দেখে দিতে হবে। যারা খেলবে তাদেরকে ভিডিও অন করতে হবে। এই হলো খেলার নিয়ম। খেলার নিয়ম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে নাকি? যা পড়াইনি সেটা থেকে কেউ যদি প্রশ্ন ধরে তাহলে তাকে 20 টাকা ফাইন দিতে হবে, ওই টাকাটা আমার পকেটে যাবে। ওকে, সো এখানে সৌরভ খেলার জন্য রেডি। আর কে কে খেলতে চায় হাত তুলো। সুভা সুলতান লামিয়া, ফাতিম নিহাল যুক্ত, সাইদ বোরহান, ওয়াও, এনামুল হক। আজকে তো খেলোয়াড়ের কি বলবো আমি, খেলোয়াড় সংখ্যা দেখা যাচ্ছে প্রচুর খেলোয়াড় আজকে আমাদের। ওকে ফাইন, আমরা